গুড ইভিনিং। শোনা যাচ্ছে? গুড ইভিনিং সবাইকে। তাড়াতাড়ি জয়েন হও। সব ক্লিয়ার? সাউন্ড সবকিছু ঠিক আছে? আহ, কি লিখেছো? দীপালি, এইমাত্র আমি আপনার রেকর্ডিং ক্লাস করে কি গলার গান শুনে আসলাম। আচ্ছা আচ্ছা, দীপালি তুমি একটা কোশ্চেন পাঠিয়েছো ম্যামকে মেবি, না? তো তুমি এই কোশ্চেনটা কি কোন এতে পাঠালে? হ্যাঁ, ক্লাসে এতবার বলেছি, এতবার বুঝিয়েছি, তুমি ক্লাস পড়োনি? পরমাণুর সবচেয়ে ছোট ইলেকট্রনীয় কক্ষ কোনটি? কোথায় থেকে কক্ষ শুরু হচ্ছে? কে থেকে শুরু হচ্ছে, তাহলে কে সব থেকে ছোট? যত দূরে যাবে তত বড় হবে। হ্যাঁ, ডাউট ক্লিয়ারিং ক্লাস নেবো নেবো, গ্যাসটা কমপ্লিট হোক, তারপর আমি জানিয়ে দেবো, চাপ নেই। আচ্ছা, লিপিকা পাঠিয়েছিলে? আচ্ছা আচ্ছা। আচ্ছা বলছি, এবার থেকে যারা ম্যামকে ডাউট পাঠাবে না, পাশে ডাউটটা লেখা পাঠানোর সাথে নামটা বলে দেবে, ওকে? আমি বুঝতে পারলাম। তোমার ছবি তুলেছিলে, ছবিতে নাম ছিল তাই লিপি। আচ্ছা সরি, লিপিকা পাঠিয়েছিলে, হ্যাঁ। সরি দীপালি, ফালতু তোমাকে বললাম। ওকে, চলো তাহলে আগের আমাদের যতটা হয়েছে তারপর থেকে আমরা শুরু করি। ওকে, তো আমাদের লাস্ট এই ম্যাথটা করেছিলাম। আমি বলেছিলাম যে প্রাথমিক উষ্ণতার প্রাথমিক চাপ তোমরা কোথায় থেকে পাবে? যখনই কোশ্চেনে হয়, কোশ্চেনে তোমাকে বলে দিবে যে একটা পার্টিকুলার চাপে একটা গ্যাসের আয়তন এত ছিল, বা তোমাকে কোশ্চেনে বলা থাকবে প্রমাণ উষ্ণতা ও চাপ, বা এনটিপি বা এসটিপি। তো এইগুলো পার্টিকুলার না বলে দিয়ে যদি প্রমাণ উষ্ণতা ও চাপ এনটিপি বা এসটিপি বলে দেয়, তার মানেই জানবে এনটিপি মানেই তুমি এটা জানো, এনটিপি এসটিপি বা প্রমাণ উষ্ণতা চাপ মানেই জানো গ্যাসটার প্রাথমিক উষ্ণতা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, আর প্রাথমিক চাপ হচ্ছে 76 সেমি পারদ স্তম্ভের চাপ। আর যদি 76 সেমি না দিয়ে দেখো কোশ্চেনে অ্যাটমসফেরিক প্রেসার আছে, তখন প্রেসারটা কত হয়ে যাবে? 1 অ্যাটমসফেরিক প্রেসার, 1 ATM। অনেক অঙ্কে দেখবে এরকম থাকবে, ঠিক আছে, যে উষ্ণতা স্থির থাকলে 3 ATM চাপে ওই গ্যাসের আয়তন কত। তখন আমাদেরকে প্রাথমিক চাপটা কত নিতে হবে? তখন আমাদেরকে প্রাথমিক চাপ নিতে হবে 1 ATM। আমরা এখানে 76 সেমি কেন নিলাম? কারণ আমাদের কোশ্চেনে 700 mmHg চাপে চেয়েছে, তাই আমরা 76 সেমি পারস্তম্ভের চাপ নিলাম। এবার 1 ATM মানেই তো 76 সেমি পারস্তম্ভের চাপ, তাই না? 1 ATM অ্যাটমসফিয়ারিক প্রেসার মানেই তো 76 সেমি পারস্তম্ভের চাপের সমান। তাহলে যদি কোশ্চেনে তোমাকে
3 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার, 4 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার, 2 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসারে আয়তন কত এরকম থাকে, তখন আমরা প্রাথমিক চাপটাকে কি নেব, প্রাথমিক চাপটাকে তখন 1 অ্যাটমোস্ফিয়ারিক প্রেসার নেব। ওকে ওকে, চলো তাহলে আমরা আজকের নেক্সট টপিক শুরু করি। সেটা হচ্ছে আমরা প্রথম যে লটা শিখলাম সেখানে আমরা দেখেছিলাম গ্যাসের গ্যাসের চাপের সাথে গ্যাসের আয়তনের কিভাবে পরিবর্তন হচ্ছে। তো আমরা দেখেছিলাম যে কোনো গ্যাসের আয়তন গ্যাসের চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ গ্যাসের চাপ যদি বাড়ানো হয় গ্যাসের আয়তন কমে যায়, গ্যাসের আয়তন যদি বাড়ানো আর যদি গ্যাসের চাপ কমানো হয় তাহলে আয়তন বেড়ে যায়। এবার আমরা দেখব গ্যাসের আয়তন আর উষ্ণতার মধ্যে রিলেশন কি কি, গ্যাসের আয়তন আর উষ্ণতার মধ্যে কি সম্পর্ক সেটাই দেখব। গ্যাসের কার কার মধ্যে, আয়তন আর উষ্ণতা। তো আয়তন আর উষ্ণতার মধ্যে মানে প্রেসার আর টেম্পারেচারের মধ্যে তুমি যখন রিলেশন দেখবে তাহলে কোন রাশিটা কনস্ট্যান্ট থাকবে, অবভিয়াসলি সরি প্রেসার বলছি, টেম্পারেচার আর ভলিউমের মধ্যে যখন রিলেশন দেখবে, কার কার মধ্যে, টেম্পারেচার আর ভলিউমের মধ্যে যখন রিলেশন দেখবে তখন অবভিয়াসলি গ্যাসের চাপটা কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। আমি বলেছিলাম মনে আছে যে তিনটে মোট রাশি আমাদের, একটা হচ্ছে পি ভি, একটা হচ্ছে ভি, একটা টি, কি গ্যাসের চাপ, গ্যাসের আয়তন আর গ্যাসের উষ্ণতা। যে কোনো দুটো রাশির মধ্যে যখন সম্পর্ক দেখবে তখন আরেকটা রাশি কনস্ট্যান্ট। তো আমরা বয়েলের ল যখন পড়ি তখন পি আর ভি এর মধ্যে রিলেশন দেখেছিলাম, টি কনস্ট্যান্ট ছিল। এবার টি আর ভি এর মধ্যে রিলেশন দেখবো, পি কনস্ট্যান্ট থাকবে। আর আমরা জানি যে পি কনস্ট্যান্ট মানে হচ্ছে চার্লসের ল, পি এ প্রেসার, সরি চাপ, চয় চাপ আর চয় চার্লস বলেছিলাম এভাবে মনে রাখতে। তার মানে চার্লসের সূত্র আমরা এখন পড়বো বেসিক্যালি। ওকে, তাহলে প্রথম দেখো চার্লসের সূত্র ফার্স্ট কি বলছে সেটা বোঝো, একটু বুঝতে হবে। ওকে, একটু বুঝতে হবে, একটু মন দিয়ে শুনবে। কি বলেছে, গ্যাসের আয়তন আর উষ্ণতার মধ্যে সম্পর্ক, সেই সূত্রটা কে বলে গেছে, চার্লস, সায়েন্টিস্ট চার্লস। চার্লস কি বললো, চার্লস বলল কোনো গ্যাসের যদি চাপ স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য, মানে প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস গ্যাসের চাপ যদি বাড়াও, সরি উষ্ণতা যদি বাড়াও বা কমাও, তার জন্য ওই গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের যে আয়তন ছিল তার 1/273 ভাগ বৃদ্ধি বা হ্রাস পাবে। আরেকবার পড়ো তারপর বোঝাচ্ছি। কি বললো, বললো যদি কোনো গ্যাসের চাপ স্থির থাকে তাহলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হয় তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। মানে 1 ডিগ্রি যদি বাড়াও তাহলে প্রাথমিক আয়তনের 1/273 অংশ বৃদ্ধি পাবে, আর যদি 1 ডিগ্রি কমাও তাহলে প্রাথমিক আয়তনের 1/273 অংশ হ্রাস পাবে। অনেকেই ব্যাপারটা বুঝলে না, সেটা আমি খুব ভালো করেই জানি। ওকে, এর জন্য আমরা ইন ডিটেলসে জিনিসটা বোঝার চেষ্টা করি। কি বলতে চাইলো, বললো চার্লস বললো সাপোজ তুমি একটা গ্যাস নিলে, যে গ্যাসটার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আমি ধরে নিলাম, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন আমি ধরে নিলাম V0। কি বললাম, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তন আমি ধরে নিলাম V0, মানে একটা গ্যাস আছে যার 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত, V0। এবার এই গ্যাসের চাপ ও ভরটাকে কনস্ট্যান্ট রাখা হলো। কি কি, চাপ আর ভরকে কনস্ট্যান্ট রাখা হলো, চাপ ও পিওএম হচ্ছে কনস্ট্যান্ট। দেন এই গ্যাসের 1 ডিগ্রি সেলসিয়াস যদি তুমি উষ্ণতা বৃদ্ধি করো, কত ডিগ্রি, 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যদি বাড়াও, তাহলে চার্লস বলল যে যদি 1 ডিগ্রি বাড়াও তাহলে এই গ্যাসের প্রাথমিক যা আয়তন তার 1/273 অংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। দেখো মন দিয়ে শোনো ব্যাপারটা, একটু ভালো করে শুনবে, ঠিক আছে? এই জায়গাটা অনেকে কনফিউজিং ব্যাপার থাকে, অনেকে কনফিউজ হয়ে যাও, কনফিউজ হওয়ার মতো কিচ্ছু নেই, আমি ভালোভাবে বোঝাচ্ছি। দেখো এই ডান সাইডে দেখো, ধরো একটা গ্যাসের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসে ছিল, কত, V0। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যদি গ্যাসের উষ্ণতাটা বৃদ্ধি করো, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে গ্যাসের আয়তন কতটা বৃদ্ধি হবে, গ্যাসের আয়তন কতটা বৃদ্ধি হবে, চার্লস কি বললো, বললো যে 1 ডিগ্রি যদি বৃদ্ধি করো তাহলে গ্যাসের আয়তন বৃদ্ধি হবে প্রাথমিক আয়তনের 1/273 ভাগ। তো প্রাথমিক আয়তন মানে 0 ডিগ্রিতে আয়তন কত ছিল, V0, তার 1/273 মানে 1/273 দিয়ে গুণ করো, তাহলে কত, V0/273। এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে, এই পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে। মন দিয়ে শোনো, আবার বলছি, চার্লস বলল যে একটা গ্যাসের উষ্ণতা যদি তুমি 1 ডিগ্রি সেলসিয়াস বাড়াও তাহলে ওই গ্যাসের 0 ডিগ্রিতে যা আয়তন ছিল তার 1/273 অংশ বৃদ্ধি পাবে। তো 0 ডিগ্রিতে আয়তন ছিল V0,
তাহলে তার 1/273 মানে কত, V0/273। তাহলে এই পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে যদি আমি গ্যাসের আয়তন 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে সরি 2 ডিগ্রি সেলসিয়াস বাড়াই, তাহলে কি পরিমাণ আয়তন বৃদ্ধি পাবে? তুমি বলবে স্যার 2V0/273। যদি 1 ডিগ্রির জন্য প্রাথমিক আয়তন কত, V0/273 এটা বাড়ে, তাহলে 2 ডিগ্রির জন্য 2 গুণ হবে। যদি 3 ডিগ্রি দেখো তাহলে 3 গুণ হবে। তাহলে 3 ডিগ্রি যদি উষ্ণতা বৃদ্ধি করো, তাহলে গ্যাসের আয়তন কতটা বৃদ্ধি পাবে? 3V0/273। এতটুকু বোঝা গেছে। তাহলে প্রাথমিক আয়তন যা হবে তার 1/273 বৃদ্ধি পাবে। আমি একটা সংখ্যা দিয়ে বোঝাচ্ছি। ধরো একটা গ্যাসের আয়তন ছিল সাপোজ 273 সেমি কিউব। ওকে, কত ছিল? 273 সেমি কিউব। এটা হচ্ছে 0 ডিগ্রি, মানে V0 অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তন ছিল। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তন ছিল কত বললাম? 273 সেমি কিউব। আয়তনের একক নিলাম সেমি কিউব। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যদি উষ্ণতা বৃদ্ধি করো, তাহলে 1 ডিগ্রি বাড়ানোর জন্য গ্যাসের আয়তন কতটুকু বৃদ্ধি পাবে? দেখো কত আগে ছিল প্রাথমিক 273, তার 1/273 মানে 273 দিয়ে ভাগ। কোনো জিনিসের 1/273 মানে কি, তাকে ওই 273 দিয়ে ভাগ করা। তাহলে কেটে গিয়ে তার মানে গ্যাসের আয়তন 1 সেমি কিউব বৃদ্ধি পাবে। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য ওই গ্যাসের আয়তন কত হবে? 1 সেমি কিউব বৃদ্ধি পাবে। কখন? যখন গ্যাসের চাপ আর গ্যাসের ভর কনস্ট্যান্ট থাকবে। গ্যাসের চাপ আর গ্যাসের ভর কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই জায়গাটা বোঝা গেছে। এটা জাস্ট বললাম 1 ডিগ্রি বাড়ানোর জন্য কতটা বৃদ্ধি পাবে। এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তন ছিল V0, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে? এটা কিন্তু কত হবে না, এটা বোঝাচ্ছে কতটা বৃদ্ধি পাবে। এখন কত সেটা না, টোটালটা বলছে না। এই জায়গাটা কনফিউজ হবে না। এই জায়গাটা টোটাল আয়তনের কথা বলছে না। এটা জাস্ট এটা বোঝাচ্ছে যে 0 ডিগ্রিতে আয়তন যদি V0 হয়, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানোর জন্য গ্যাসের আয়তন কতটা বাড়বে? কতটা বাড়বে? V0/273। বোঝা গেছে? এবার যদি আমাকে কেউ জিজ্ঞেস করে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, ধরো তোমার কাছে আগে 100 টাকা ছিল। ওকে, 100 টাকা ছিল। প্রতি মাসে তুমি একটা কাজ করছো যার জন্য 10 টাকা করে পাচ্ছ। ওকে, 10 টাকা করে পাচ্ছ। তাহলে আমি তোমাকে যদি জিজ্ঞেস করি যে প্রতি মাসে তোমার টাকা কতটা বাড়ছে, প্রতি মাসে তোমার টাকা কতটা বাড়ছে, তুমি বলবে 10 টাকা বাড়ছে। প্রতি মাসে 10 টাকা করে বাড়ছে। এবার যদি বলি যে যে মাসে শুরু করেছো তার পরের মাসে তোমার কাছে কত টাকা আছে, তুমি কি করবে? তোমার কাছে আগে যা টাকা ছিল তার সাথে কত টাকা বাড়লো এক মাসে সেটা যোগ করে দিবে, দিয়ে বলবে যে আমার কাছে তাহলে এখন 110 টাকা আছে। এই জায়গাটা বুঝলে? আমি বলতে চাইলাম ধরো তোমার কাছে 100 টাকা, তুমি যখন একটা চাকরি করতে শুরু করলে তখন তোমার কাছে টাকা ছিল 100 টাকা, এটা জমা ছিল। ওকে, এবার তুমি প্রতি মাসে তুমি চাকরি করার দরুন 10 টাকা করে পাচ্ছ। তাহলে প্রতি মাসে তোমার কাছে কত টাকা করে বাড়ছে? যত টাকা তুমি বেতন পাচ্ছ 10 টাকা করে। এবার যদি আমাকে জিজ্ঞেস করি যে 1 মাস পর তোমার টাকা কত হলো, চাকরি শুরু হওয়ার 1 মাস পর, তুমি কি করবে? তুমি তার সাথে 10 যোগ করে দিবে, দিয়ে বলবে স্যার আমার কাছে এখন 110 টাকা হলো। সেম জিনিস এটা। এইটা যেটা বললাম ডান দিকের পোর্শনটা, এটা ওই রকম বোঝাচ্ছে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস বাড়ার জন্য গ্যাসের আয়তন কতটা বাড়ছে, কতটা V0/273। আর যদি তোমাকে আমি জিজ্ঞেস করি যে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, তুমি বলবে স্যার প্রাথমিক আয়তন ছিল V0 আর 1 ডিগ্রি বাড়ানোর জন্য আয়তন বেড়েছে স্যার V0/273। তাহলে এটাই হয়ে গেল স্যার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন। এই জায়গাটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা একবার বলো। এটা হচ্ছে সব থেকে ভাইটাল জায়গা। এই জায়গাটুকু বুঝেছো? তাহলে এইখানে যেটা লিখেছি এটা হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য, না 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত, কত আগে ছিল V0 তার সাথে কতটা বাড়লো। আর এটা কি বোঝাচ্ছে? এটা জাস্ট বোঝাচ্ছে প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানোর জন্য আয়তনের কতটা বৃদ্ধি। তো যদি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির জন্য আয়তন বাড়ে V0/273, তাহলে 2 ডিগ্রির জন্য কত বাড়বে? 2V0/273। তাহলে আমি এখান থেকে বলতে পারি না যে তাহলে স্যার 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন হবে V0 প্লাস 2V0/273। কেন কেন দেখতে পেলাম যে 2 ডিগ্রি বাড়ালে 2V0/273 বাড়ে, 3 ডিগ্রি বাড়ালে 3V0। তাহলে প্রাথমিকের সাথে ওই পরিমাণ যোগ করে দিলে হয়ে গেল। ব্যাপারটা এরকম, তোমার কাছে 100 টাকা ছিল, তুমি প্রতি মাসে 10 টাকা করে বাড়াচ্ছ। আমি যদি জিজ্ঞেস করি 2 মাস পর তোমার কাছে কত টাকা হবে, তুমি কি করবে? প্রতি মাসে 10 টাকা বাড়ে তাকে 2 দিয়ে গুণ করে দিবে, তাহলে বলবে স্যার 120 টাকা হবে। 3 মাস পর 3 দিয়ে গুণ করে দিবে, 4 মাস পর 4 দিয়ে গুণ করে, আর কিছু চেঞ্জ করতে হবে না, সেম জিনিস সেম জিনিস। বোঝা গেছে? বোঝা গেছে না বোঝা যায়নি? সবাই বুঝতে পেরেছো?
খুব ইজি ভাবে বোঝালাম, আশা করি সবার ক্লিয়ার হয়ে গেছে। তাও যদি কারো কোনো ইস্যু থাকে আমাকে বলবে। এবারে পিডিএফ থেকে পড়ো, ওকে? এই পিডিএফ থেকে পড়ো। আমি ধরে নিলাম, আচ্ছা এই পিডিএফ এ ওটা লেখা নেই, ওকে আমি এমনি বলে দিচ্ছি, চলো এখানে লেখা নেই। একদম ক্লিয়ার, খুব সহজ, বেশি কিছু না। আমি জাস্ট যে 100 টাকার এক্সাম্পলটা বললাম সেখান থেকে মনে রাখো, সেখান থেকে বোঝো, তাহলে ইজিলি বুঝতে পারবে। আচ্ছা তাহলে তাহলে আমাকে বলো, আচ্ছা এবার এবার দেখো, এবার আমি তোমাকে বললাম, এবার আমি তোমাকে বললাম যে ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তন ছিল V0, আমি এটা ধরে নিলাম, সে যা ইচ্ছা হতে পারে V0। এবার বললাম যে তাহলে -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে? কততে জিজ্ঞেস করলাম? -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়। তুমি বলবে স্যার আগে ছিল V0, আর 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ার জন্য যদি স্যার 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ার জন্য গ্যাসের আয়তন যদি V0/273 বাড়ে, তাহলে 1 ডিগ্রি কমার জন্য V0/273 কমবে। তাহলে প্রাথমিকের থেকে -V0/273 কমে যাবে, তাহলে V0 মাইনাস V0/273। কারো কোনো সমস্যা আছে? এটা হয়ে গেল -1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন। তাহলে 2 ডিগ্রিতে জিজ্ঞেস করলে V0 মাইনাস 2V0/273, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এইটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা আমাকে একবার জানাও। এইটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একবার জানাও। বোঝা গেছে? আর একবার বলুন, কোন জায়গাটা আরেকবার বলবো গো? কোন জায়গাটা আরেকবার বলবো? অনেকবার বললাম তো, 5-6 বার করে বললাম। আরে অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। দেখো, প্রথমে একটা গ্যাসের আয়তন 0 ডিগ্রিতে ছিল V0, V0 ছিল প্রাথমিক আয়তন 0 ডিগ্রিতে। এবার আমরা দেখলাম 1 ডিগ্রি, চার্লস আমাদেরকে বলে গেল যে 1 ডিগ্রি কোনো গ্যাসের উষ্ণতা যদি বাড়াও, তাহলে সেই গ্যাসের কি হয়? আয়তন বাড়ে প্রাথমিক আয়তন, অর্থাৎ 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 ভাগ। তাহলে 0 ডিগ্রিতে আয়তন ছিল V0, তার 1/273 মানে কি? তাকে 273 দিয়ে ভাগ করে দাও, তাহলে 1 ডিগ্রি বাড়ার জন্য এই পরিমাণ বাড়ে। তাহলে এবার আমি তোমাকে যদি জিজ্ঞেস করি 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত, তো আগে তো ছিল V0, আর 0 থেকে 1 ডিগ্রিতে এসছো, তার জন্য কতটুকু বেড়েছে? V0/273। তাহলে এখন আয়তন হয়ে গেল V0 প্লাস V0 প্লাস V0/273। যদি 2 ডিগ্রি বাড়ানোর জন্য, তাহলে V0 প্লাস 2V0/273, এইরকম। তাহলে সেম ভাবে যদি প্লাস হওয়ার জন্য ওখানেও প্লাস হয়, তাহলে যদি উষ্ণতা 1 ডিগ্রি কমাও তাহলে কি হবে? উষ্ণতা যদি 1 ডিগ্রি কমাও তাহলে মাইনাস হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে না হয়নি? ক্লিয়ার হয়েছে এতটুকু না হয়নি? আমাকে একবার জানাবে এতটুকু বুঝেছো কি বুঝোনি। তাহলে আমি -1 ডিগ্রি সেলসিয়াসে তো আয়তন পেয়ে গেলাম, যে 1 ডিগ্রি যদি উষ্ণতা কমানো হয় তখনও কি হবে। এবার আমরা কি করব? এবার আমরা একটা ফর্মুলা তৈরি করার চেষ্টা করব, ওকে? একটা এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে চার্লসের ফর্মুলা তৈরি করার চেষ্টা করব। তাহলে চার্লস আমাদেরকে কি বলে গেল এবার পড়ো, এবার ইজিলি বুঝতে পারবে। চার্লস বলল যে চাপ স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি, দেখো উষ্ণতা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি যে উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 বৃদ্ধি পাচ্ছে, আর হ্রাস যদি করো তাহলে 0 ডিগ্রিতে যে আয়তন ছিল তার 1/273 অংশ হ্রাস পাচ্ছে। ক্লিয়ার? একদম ক্লিয়ার? ওকে গুড। চলো তাহলে আশা করি আর কারো কোনো ডাউট নেই। ওকে, এবার আমরা একটা এখান থেকে ফর্মুলা তৈরি করার ট্রাই করি। ফর্মুলা কিভাবে তৈরি করব? সেম, যে আমরা ধরে নিলাম একটা গ্যাস যার আয়তন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তন হচ্ছে V0। কখন? যখন গ্যাসের ভর আর গ্যাসের চাপ কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। গ্যাসের ভর আর গ্যাসের চাপ কনস্ট্যান্ট থাকবে, তখন আমরা এটা ধরে নিলাম। ওকে, এবার এবার যদি আমাকে কেউ বলে যে তাহলে ওই গ্যাসের 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন কত হবে, আমরা এখন শিখে নিয়েছি। আমি সেটার নাম দিলাম ধরো V10। 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে? V10। V10 মানে আমি একটা এক্সাম্পল নিচ্ছি, এখনো ফর্মুলা তৈরি করছি না, আগে একটা এক্সাম্পল দিয়ে বোঝায় জায়গাটার, একটা একটা এক্সাম্পল দিয়ে বোঝায়, অনেকে কনফিউজ হয়ে যাবে। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটা গ্যাসের আয়তন ছিল 2 লিটার। ওকে, মন দিয়ে বুঝবে, 2 লিটার। তাহলে আমাকে যদি জিজ্ঞেস করে যে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসের আয়তন কত হবে, তুমি বলবে স্যার সেটার নাম দিলাম V10। V10 মানে 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন, সেটা কত হবে? স্যার 0 ডিগ্রিতে যা ছিল অর্থাৎ সেটা ছিল V0 প্লাস V0 কে 273 দিয়ে ভাগ, কিন্তু স্যার 10 ডিগ্রি বলেছে তাই 10 গুণ হবে। তাহলে কি হবে স্যার? 10V0/273। এতটুকুনি কারো আপত্তি নেই? দেখো যত ডিগ্রি তত এখানে বসবে V0 আগে। যদি 1 ডিগ্রি হয় তাহলে কিছু বসবে না, 2 ডিগ্রি হলে 2V0, 3 ডিগ্রি হলে 3V0, এইভাবে। ওকে, তাহলে স্যার আমি জানি, এবার ভ্যালুগুলো বসাও। V0 মানে 0 ডিগ্রিতে আয়তন কত জানো? 2 লিটার ইন্টু প্লাস
10 ইন্টু ভি জিরোর ভ্যালু কত 2 ডিভাইডেড বাই 273, এটা ক্যালকুলেট করবে, যা অ্যান্সার আসবে সেটা হলো 10 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়ে গ্যাসের আয়তন। কারো বুঝতে প্রবলেম আছে? আবার বলছি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা একটা গ্যাসের আয়তন ছিল 2 লিটার, সেটাই তো ভি জিরো, তাহলে 10 ডিগ্রি সেলসিয়াস কত হবে ভি 10, তাহলে সেটা কত হবে ভি জিরো প্রাথমিক কত ছিল প্লাস 10 ডিগ্রি বাড়ানোর জন্য 10 ইন্টু ভি জিরো বাই 273। খুব সিম্পল, 1 ডিগ্রি বাড়ানোর জন্য বাড়ে ভি জিরো বাই 273, তাহলে 10 ডিগ্রির জন্য 10 দ্বিগুণ, 20 ডিগ্রির জন্য 20 দ্বিগুণ, তাই 10 দ্বিগুণ করে দিয়েছি, তাহলে 10 ভি জিরো ডিভাইডেড বাই 273, তাহলে ভি জিরোর ভ্যালু কত 2 প্লাস 10 ফর্মুলার 10, আর ভি জিরো কি, ভি জিরো যেহেতু আয়তন বলে দিয়েছে প্রাথমিক আয়তন 0 ডিভাইডেড বাই 273, এটা ক্যালকুলেট করে যা আসবে সেটা হলো 10 ডিগ্রিতে আয়তন। তাহলে এবার আমরা এখান থেকে এই কনসেপ্টটাকে কাজে লেগে একটা খুব সুন্দরভাবে ইজিলি ফর্মুলা তৈরি করে নিতে পারবো খুব সহজেই। সেটা কি, কিছুই না, একটা গ্যাসের আয়তন ছিল 0 ডিগ্রিতে, আমি ধরে নিলাম কত ভি জিরো, যখন গ্যাসের পি আর গ্যাসের এম হচ্ছে কনস্ট্যান্ট। ওকে, গ্যাসের পি আর গ্যাসের এম হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে আয়তন হবে কতটা বৃদ্ধি পাবে বলিনি, যদি জিজ্ঞেস করতাম কতটা বৃদ্ধি পাবে ভি জিরো বাই 273, আমি বলেছি আয়তন হবে, মানে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা যখন গ্যাসটার, তখন গ্যাসের আয়তন কত হবে, তাহলে সেটাকে নাম দিলাম ভি ওয়ান মানে 1 ডিগ্রিতে আয়তন, সেটা কত হবে ভি জিরো প্লাস ভি জিরো বাই 273 সহজ লাগছে? তাহলে এখান থেকে যদি আমরা ভি জিরো কমন নিই তাহলে পড়ে থাকলো কি, আচ্ছা ভি জিরো এখন কমন নিচ্ছি না, এটা থাক। আচ্ছা, তাহলে আমি যদি জিজ্ঞেস করি এইভাবে লিখো দাঁড়ো, তাহলে কত হলো 1/273 ইন্টু ভি জিরো, একই জিনিস, এক কেন লিখলাম একটু পর বুঝতে পারবে। তাহলে 1/273 ইন্টু ভি জিরো, আরে ভি জিরো বাই 273ও যায়, 1/273 ইন্টু ভি জিরো মানে একই তো। তাহলে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন কত হবে, সেটার নাম দিলাম ভি 2, সেটা কত হবে ভি জিরো প্লাস 2/273, 2 ডিগ্রিতে দেখছি তাহলে একের জায়গায় এবার 2 চলে আসবে ইন্টু ভি জিরো, বোঝা যাচ্ছে? তাহলে এইভাবে করতে করতে যদি আমি টি একটা র্যান্ডম টেম্পারেচার, যে কোনো টেম্পারেচার, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হবে ভিটি, সেটা কত হবে ভি জিরো প্লাস টি বাই 273 ইন্টু ভি জিরো। দেখো এখানে কে বসছে, এখানে যত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন দেখছো, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন দেখলে এখানে টি চলে আসবে, বোঝা যাচ্ছে? তাহলে আর কিছুই না, যত ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন দেখতে চাইবে ফর্মুলায় সেই টেম্পারেচারটা বসিয়ে দাও। দেখো টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন দেখার চেষ্টা করছো, আমি কি দেখলাম যে 2 ডিগ্রিতে হলে এখানে 2 বসছে, 1 ডিগ্রিতে হলে এখানে 1 বসছে, 3 ডিগ্রিতে দেখলে এখানে 3/273 হবে, তাহলে টি ডিগ্রি সেলসিয়াসে কি হবে টি/273, না বোঝার কি আছে? ওকে, তাহলে এটা হলো, তার মানে আমরা এখান থেকে একটা জিনিস পেলাম যে স্যার তার মানে যে কোনো টেম্পারেচারে গ্যাসের আয়তন আমরা বের করতে পারবো কি, সেটা হচ্ছে টি এনি টেম্পারেচার, সেটা সমান হচ্ছে ভি জিরো প্লাস টি বাই মানে যে টেম্পারেচারে বের করতে চাইছি 273 ইন্টু ভি জিরো। এতটুকুনি কারো আপত্তি নেই আশা করি, একদম জলের মতো ক্লিয়ার। আচ্ছা, এখান থেকে স্যার যদি আমরা এটাকে আরো নর্মালাইজড করতে চাই, তাহলে ভিটি অর্থাৎ যে কোনো টেম্পারেচারে গ্যাসের আয়তন, দেখো দুটো থেকে ভি জিরো আমি ইজিলি কমন নিতে পারি, তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে ভি জিরো কমন নিলে এখানে পড়ে থাকলো কত 1 প্লাস টি বাই 273, ব্যাস হয়ে গেল। এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক রূপ, যে ভিটি সমান হচ্ছে ভি জিরো ইন্টু 1 প্লাস টি বাই 273, ভিটি সমান হচ্ছে ভি জিরো ইন্টু 1 প্লাস টি বাই 273। যেখানে দুটো জিনিস মনে রাখবে, ভিটি কি, ভিটি হচ্ছে তুমি যে টেম্পারেচারে গ্যাসের আয়তন বের করতে চাইছো, আর ভি জিরো কি, ভি জিরো হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন। তাহলে আজকে যে ল মুখস্থ করলে, দেখলে কতটা সহজ জিনিস, কিছু না, ঐকিক নিয়মকে জাস্ট কাজে লাগিয়েছে আর কিচ্ছু নেই। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন, তোমাদেরকে জিনিসগুলো কঠিন করে রিপ্রেজেন্ট করা হয়, তাই তোমাদের কঠিন লাগে। আদতে কঠিন, আদতে কি কঠিন? তাহলে আমরা পেয়ে গেলাম যে ভিটি যে কোনো উষ্ণতায় গ্যাসের আয়তন, সেটা হচ্ছে ভি জিরো। দেখো তুমি যদি এবার 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন বের করতে চাও, এখানে 20 বসাও, এখানে 20 বসাও, ব্যাস। তাহলে ভি টোয়েন্টি মানে কি 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন। এবার এখানে যে 20 বসাতে তেমন কোনো কথা নেই, তুমি যেটা দেখছে রিপ্রেজেন্ট করতে পারো, কিন্তু এখানে যে টেম্পারেচার বসাবে সেটা আমি একই রকম রাখলাম যাতে করে তোমরা সহজে পারো। ওকে স্যার, আগেরটা একবার বলুন, নেটওয়ার্ক প্রবলেম, আগের আর কোন, এবার আগের মানে কোনটা বলছো বলো তো? আমি তো নতুন কিছু বলিনি, ওই জিনিসগুলোকে ফর্মুলা আকারে লিখলাম, পড়লে বুঝতে পারবে। দেখো আমি নতুন কিছু বলিনি, 1 ডিগ্রিতে আয়তন কত হবে, 2 ডিগ্রিতে আয়তন কত হবে, টি ডিগ্রি সেলসিয়াস আয়তন কত হবে, এগুলো জাস্ট লিখেছি, আর কিছু করিনি।
নতুন কিচ্ছু বলিনি। বোঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে সবার ক্লিয়ার হয়ে গেছে না কারো ডাউট আছে এখনো? সবার ক্লিয়ার হয়ে গেছে না ডাউট আছে? তাহলে এখানে আমি লিখে দিয়েছি, দেখো V0 হচ্ছে 0°C উষ্ণতায় গ্যাসের আয়তন, আর VT হচ্ছে T°C উষ্ণতায় গ্যাসের আয়তন, যে উষ্ণতায় তুমি বের করতে চাইছো। ওকে, যে উষ্ণতায় তুমি বের করতে চাইছো। এবার যদি কেউ যদি তোমাকে বলে যে -10°C উষ্ণতায় গ্যাসের আয়তন, তুমি বের করতে পারবে না? কিছু না, V-10 মানে -10°C উষ্ণতায় কত হবে? V0 ইন্টু 1 -10। এ দেখো -10 উপরে ছিল, এটা প্লাস ফর্মুলা, মাইনাসটা আগে চলে এসে এটাকে মাইনাস করে দিল, তাই -10/273 হয়ে গেল। তাহলে তোমাকে যে টেম্পারেচারে ইচ্ছা এবার জিজ্ঞেস করতে পারো, যা ইচ্ছা জিজ্ঞেস করুক, কিচ্ছু না, জাস্ট টেম্পারেচারের মান বসিয়ে দেবে, ব্যাস। -10 ডিগ্রি বলেছে, তাই -10 বসালাম টি এর জায়গায়, তাহলে এই মাইনাসটা এখানে গুণ হয়ে এটা মাইনাস হয়ে গেল। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কারো কোনো ডাউট আছে? তাহলে এই ফর্মুলাটা বেসিক্যালি তোমাকে একটা একটা এমন পাওয়ার দিয়ে দিল যে যে কোনো টেম্পারেচারে তুমি যদি 0°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন জানো, তুমি যদি 0°C উষ্ণতায় কোনো গ্যাসের আয়তন জানো, তাহলে যে কোনো উষ্ণতায় তুমি গ্যাসের আয়তন ইজিলি বের করে দিতে পারবে। বোঝা গেছে? ক্লিয়ার সবার? ওকে, গুড। চলো, ভালো কথা। তাহলে আমরা আশা করি এটা বুঝে নিলাম, চার্লসের ল, এটাই চার্লসের ল, এটাই বলেছে চার্লস, আমরা বুঝলাম। আচ্ছা, এবার এই যে এই 1/273 এই যে ভগ্নাংশ, এটাকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক। সকল গ্যাসের ক্ষেত্রে এর মান সমান। কি বললাম? 1/273 এই যে ভগ্নাংশটা, এটাকে বলা হয় গ্যাসের চাপ গুণাঙ্ক বা আয়তন গুণাঙ্ক। আয়তন গুণাঙ্ক মানে হচ্ছে, আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক মানে হচ্ছে যে 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলে কোনো গ্যাসের আয়তন বা চাপ কত গুণ বৃদ্ধি পায়, কতটুকু বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পায়? প্রাথমিকের 1/273 ভাগ। তাহলে এটা সব গ্যাসের জন্য সমান, সব গ্যাসের জন্য। পৃথিবীর যে কোনো গ্যাস দেখো, সবার সবার যদি তুমি 1°C উষ্ণতা বৃদ্ধি করো, তাহলে দেখবে ওদের প্রাথমিক মানে 0 ডিগ্রিতে যা আয়তন ছিল তার 1/273 আয়তন বৃদ্ধি পেয়েছে। যদি 1 ডিগ্রি কমাও, তাহলে দেখবে আয়তন 1/273 কমেছে। আর যদি চাপের ক্ষেত্রে দেখো, তাহলে 1 ডিগ্রি উষ্ণতা বাড়ানোর জন্য প্রাথমিক অর্থাৎ 0°C উষ্ণতায় যা চাপ ছিল তার 1/273 চাপ বাড়বে। আর যদি কমাও, তাহলে 0 ডিগ্রি উষ্ণতায় যা চাপ ছিল তার 1/273 চাপ কমবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে এই সংখ্যাটাকে কি বলা হয়? এই সংখ্যাটাকে বলা হয় গ্যাসের আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্ক। তাহলে মনে রাখবে, এই কোশ্চেনটা প্রচুরবার পড়েছে যে গ্যাসের আয়তন গুণাঙ্ক বা চাপ গুণাঙ্কের মান কত? 1/273। ঠিক আছে, 1/273। আর তোমাকে এটা জিজ্ঞেস করে অনেক সময় যে গ্যাসের আয়তন গুণাঙ্ক চাপ গুণাঙ্কের মান কি আলাদা না একই? একই, সেম, 1/273 দুটোর ক্ষেত্রে। ওকে, চলো তারপর এবার চার্লসের সূত্রে ধ্রুবক, এতক্ষণ বুঝে নিয়েছো গ্যাসের চাপ আর গ্যাসের ভর, এই দুটো চার্লসের সূত্রে ধ্রুবক থাকে। চার্লসের সূত্রের গাণিতিক রূপ বলে দিয়েছি, ভিটি সমান V0 × 1 + T/273। এখানে জাস্ট কমনটা নিয়ে না নিয়ে লেখা আছে, তাই, আর কিছু না। এবার আমরা দেখবো যে লেখচিত্রের সাহায্যে চার্লসের সূত্র কি দেখবো, যে গ্রাফ থেকে আমরা চার্লসের সূত্রকে কিভাবে ড্র করতে পারি। কি বললাম? যে গ্রাফ, এই সরি, এই গ্রাফ থেকে বলছি, মানে ইকুয়েশন থেকে চার্লসের সূত্রকে আমরা কিভাবে ড্র করতে পারি। ওকে, দেখো বেসিক্যালি চার্লসের সূত্রের গ্রাফ। আচ্ছা, চার্লসের সূত্রের গ্রাফ তো আমরা ফর্মুলায় কি দেখলাম? চার্লসের সূত্রের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলাটা ছিল ভিটি সমান হচ্ছে V0 × 1 + T/273। ওকে, আচ্ছা, তো এই ফর্মুলাটা থেকে বলো তো, এই ফর্মুলাটা যদি আমরা গ্রাফ ড্র করি, তাহলে কার কার মধ্যে গ্রাফ করব? কার কার মধ্যে গ্রাফ করব? অবভিয়াসলি টেম্পারেচার আর আয়তনের মধ্যে। চার্লসের সূত্রতে তাই বলছে যে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য চাপের কি পরিবর্তন, আয়তনের কি পরিবর্তন হয়, এটা তো চার্লসের সূত্র। তার মানে গ্রাফটা হবে বেসিক্যালি টেম্পারেচার আর আয়তনের মধ্যে। ওকে, তো আমরা গ্রাফটা ড্র করার চেষ্টা করি। আচ্ছা, আমাকে এই ইকুয়েশন থেকে বলো, যে এই ইকুয়েশন থেকে বলো যে যখন কোনো গ্যাসের টেম্পারেচার 0, যখন কোনো গ্যাসের টেম্পারেচার 0, গ্যাসের আয়তন কি 0 হচ্ছে না আয়তন কিছু থাকছে? যখন কোনো গ্যাসের টেম্পারেচার উষ্ণতা 0, তখন কি গ্যাসের আয়তন 0? তখন কি যে কোনো গ্যাসের আয়তন 0? আমি বললাম যে যখন কোনো গ্যাসের টেম্পারেচার 0, তখন কি গ্যাসের আয়তন 0? তুমি বলবে অবভিয়াসলি না স্যার, 0°C উষ্ণতায় কখনো গ্যাসের আয়তন 0 হতে পারে না। গ্যাসের আয়তন 0 হতে গেলে কোন টেম্পারেচারে যেতে হবে? পরম শূন্য তাপমাত্রা, -273°C। তাহলে একদমই না, তাই না? তার মানে স্যার আমরা দেখলাম যে 0°C উষ্ণতায় গ্যাসের আয়তন কত হয় স্যার? এই ফর্মুলা থেকে যদি দেখি, তাহলে স্যার হয় সেটা V0। বসাও, এ দেখো টি এর ভ্যালু 0 বসাও, তাহলে কি হয়ে গেল? দেখো এই পেপারটা পুরো 0 হয়ে গেল। তাহলে V0 × 1 মানে তো সে V0। তার মানে আমরা দেখলাম স্যার 0°C উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে V0। আচ্ছা, এবার আমাকে বলো যে
কোনো গ্যাসের টেম্পারেচার আর আয়তনের মধ্যে রিলেশন কেমন? অবভিয়াসলি সরল সম্পর্ক, দেখতেই পাচ্ছ সরল সম্পর্ক না, তুমি যেভাবে টেম্পারেচার বাড়াচ্ছ গ্যাসের আয়তন সেভাবে বাড়ছে, কমাচ্ছ আয়তন কমছে, তার মানে সরল সম্পর্ক। কিন্তু তার মানে তুমি বলবে যে স্যার সরল সম্পর্ক মানে মূলবিন্দুগামী সরল রেখা, তার মানে স্যার ভি ভার্সেস টি এর যদি আমরা লেখচিত্র দেখি সেটা মূলবিন্দুগামী সরল রেখা। কিন্তু আমি শিখিয়েছিলাম যদি যদি মনে করো মোশন চ্যাপ্টার পড়ানোর সময় কি বলেছিলাম যে গ্যাসের সমবেগে গতিশীল বস্তুর সমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র হয় এটা, সমত্বরণে গতিশীল বস্তুর বেগ সময় লেখচিত্র হয় এটা, কিন্তু বস্তুটির যদি প্রাথমিক বেগ থাকে তাহলে সেই বেগ থেকে বস্তুটা যাত্রা শুরু করবে না, মূলবিন্দু থেকে করলে প্রাথমিক বেগ 0, কিন্তু এখান থেকে করলে ওর কিছু একটা প্রাথমিক বেগ আছে, কতটা, এতটা। এর জন্য আমি বলেছিলাম মোশন চ্যাপ্টারে গ্রাফটাকে একদম গুলে খাও, প্রত্যেকটা পয়েন্ট যেভাবে বলেছি, প্রত্যেকটা জায়গা যেভাবে বলেছি গ্রাফ, যারা গ্রাফ জানো না অবশ্যই মোশন চ্যাপ্টারটা একবার দেখে আসবে। তাহলে আমরা তো এটা দেখলাম যে গ্রাফটা সমানুপাতি, এটা নিয়ে ডাউট নেই, তাহলে ভি আর টি এর মধ্যে রিলেশন কেমন, সমানুপাতি, কিন্তু এর প্রাথমিক আয়তনটা কিন্তু 0 নয়, 0 ডিগ্রি। দেখো এখান থেকে গ্রাফ শুরু করছো মানে কি এই টেম্পারেচারটা কত, 0 ডিগ্রি, তাহলে এখান থেকে যদি গ্রাফ শুরু করো তাহলে যেহেতু গ্রাফটা 0 ডিগ্রি থেকে শুরু হচ্ছে, তো 0 ডিগ্রিতে তো আয়তন 0 না, তুমি এখান থেকে শুরু করে দিয়ে সমানুপাতি করে দিলে কি হতো, এটা বোঝাচ্ছে গ্রাফটা যে 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হচ্ছে 0, সেটা তো ভুল। তাহলে আমাদেরকে কি করতে হবে, গ্রাফটা নিচ থেকে না শুরু করে, মূলবিন্দু না থেকে শুরু করে একটু উপর থেকে শুরু করতে হবে। কেন কেন তো এ কি এই মনিকা, তুমি কি মাথা খারাপ হয়ে গেল তোমার? কিন্তু উষ্ণতা কম হলে তো আয়তন কম হয়, তো উষ্ণতা কম হলে তো আয়তন কম হইতে হবে, সমানুপাতি মানে কি, একটা কমলে আরেকটা কমবে, একটা বাড়লে আরেকটা বাড়বে, এ কি, সমানুপাতি মানে তো তাই। যাই হোক, যেটা বলছিলাম, তাহলে আমরা গ্রাফটাকে এই মূলবিন্দু থেকে শুরু করতে পারবো না, কোথায় থেকে শুরু হবে, একটু উপর থেকে। কেন উপর থেকে বুঝতে পারলে, কারণ এর প্রাথমিক আয়তনটা 0 নয়, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন 0 নয়, তাহলে গ্রাফটা বেসিক্যালি হবে কেমন, বেসিক্যালি সমানুপাতিক গ্রাফ, এটা নিয়ে কোনো ডাউট নেই, কিন্তু মূলবিন্দুগামী নয়, সমানুপাতিক গ্রাফ কিন্তু মূলবিন্দুগামী নয়। তাহলে কেমন হবে গ্রাফটা, ড্র করার চেষ্টা করি, দেখো মজা আছে, অনেক মজা আছে, দাঁড়ো গ্রাফটা নিয়ে মজার ব্যাপার আছে। ওকে, তাহলে গ্রাফটা শুরু হলো এইরকম কোনো একটা পয়েন্ট থেকে, এরকম কোনো একটা পয়েন্ট থেকে, দেন সমানুপাতিক গ্রাফ যেমন হয় সেই রকমই হলো। কেন এরকম পয়েন্ট থেকে, তার মানে স্যার এই এখান থেকে এটা যদি এটা আয়তনের অক্ষ হয়, এটা স্যার যদি আয়তনের অক্ষ হয়, এটা যদি টেম্পারেচারের অক্ষ হয়, তাহলে স্যার গ্রাফটা শুরু হবে এখান থেকে। তাহলে স্যার এই ভ্যালুটুকু, এই যে 0 থেকে এইটুকু কাকে বোঝাচ্ছে বলুন তো স্যার, এই যে ভ্যালুটা, এটার মান কত, মানে এই রেখাটুকু, এটা আয়তন অক্ষের উপর, এই রেখাটুকু মান কত, অবভিয়াসলি ভি জিরো, অবভিয়াসলি ভি জিরো। এবার ভি জিরোর মান যা ইচ্ছা হতে পারে, এবার আয়তন গ্যাসের যা আয়তন সেটা সেটা তো অন্য ব্যাপার। তাহলে ওকে, তাহলে এখান থেকে ভি জিরো, তারপর আয়তনটা গ্যাসের উষ্ণতা বাড়ানোর সাথে সাথে আস্তে আস্তে বাড়ছে। না স্যার এটা বলিনি, তুমি তো ওটাই বললে যে স্যার কিন্তু স্যার চাপ বাড়ালে তো আয়তন বাড়ে, এই সরি, কিন্তু উষ্ণতা কম হলে তো আয়তন কম হয়ে যায়। হ্যাঁ, তো চাপ উষ্ণতা কম হলে তো আয়তন কমই হয়। হ্যাঁ, তাহলে গ্রাফটা হলো সমানুপাতিক কিন্তু মূলবিন্দুগামী নয়। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে, এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে কিনা বলো, গ্রাফ এতটুকু বুঝতে কারো সমস্যা হয়নি? তুমি অনেকে দেখো, প্রথম কথা দেখতে পেলে যে উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, উষ্ণতা বাড়ালে আয়তন বাড়ে, উষ্ণতা কমালে আয়তন কমে, মানে গ্রাফটা সমানুপাতিক। তো প্রথম তোমরা ভাবতে পারো যে স্যার সমানুপাতিক গ্রাফ তো সবসময় মূলবিন্দুগামী হয়, তাহলে মূলবিন্দুগামী, ঠিক কথা, ভুল কিছু না। কিন্তু স্যার এই গ্রাফের ক্ষেত্রে আমরা দেখলাম টেম্পারেচার আমরা যখন 0 করছি, গ্যাসের আয়তন কিন্তু 0 নয়, কিছু একটা আছে, কত আছে, ভি জিরো। তাই আমাদেরকে গ্রাফটা একটু উপর থেকে করতে হবে যাতে এই আয়তন আছে এটা বোঝাতে পারি ভি জিরো থেকে আয়তনটা শুরু হয়েছে। এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে গ্রাফের? গ্রাফ কিন্তু এখানে এন্ড নয়। এবার এবার ধরো টেম্পারেচারটা বাড়ালে আমরা দেখলাম যে গ্রাফটা আস্তে আস্তে এরকম ভাবে যাচ্ছে। এবার যদি আমরা টেম্পারেচার কমানোর জন্য গ্রাফটাকে দেখতে চাই, আচ্ছা টেম্পারেচার কমানো মানে কি, তার মানে স্যার আমাদেরকে এইদিকে গ্রাফটাকে দেখতে হবে। আচ্ছা ধরো এটা এরকম ভাঙা গেল কেন, তাহলে আমাদেরকে লেফটে গ্রাফটা দেখতে হবে। কেন তুমি বলবে স্যার লেফটে কেন, দেখো লেফটে তার খুব সহজ কারণ, কারণ এই টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, এখানে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, যত ডান দিকে যাবে টেম্পারেচার বাড়ছে, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি করে। তাহলে এখানে ধরো আমি একটা টেম্পারেচার নিলাম 273 ডিগ্রি সেলসিয়াস, তাহলে বাম দিকে যদি আসো তাহলে কি হবে, বাম দিকে আসলে টেম্পারেচার কমবে, -1 ডিগ্রি -2 ডিগ্রি -3 ডিগ্রি, তার মানে তো 0 থেকে টেম্পারেচার কমাচ্ছ বাম দিকে আসলে, তাই না? তাই গ্রাফটা আমরা বাম দিকে কিভাবে
অ্যাক্ট করছে সেটা একটু এখন দেখবো, বাম দিকে কিভাবে অ্যাক্ট করছে সেটাই দেখবো। আচ্ছা, তো আমরা কি করে গ্রাফের ভ্যালু পাবো? আগে আমাদেরকে ইকুয়েশন অনুসারে ভ্যালু বের করতে হবে কি হচ্ছে। তো আমরা এটা জানি যে সমানুপাতি যেহেতু, তার মানে স্যার যদি আমরা টেম্পারেচার কমাই গ্যাসের আয়তনও কমবে, তার মানে V0 থেকে আয়তনটা কমবে, এটা এটুকুনি কোনো ডাউট নেই, মানে গ্রাফটা এই দিকে আসবে এটুকুনি ডাউট নেই। কিন্তু কতটা কমবে আর কি হবে, দেখো এরকম টেম্পারেচার যদি কমাতে 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 টেম্পারেচারে চলে যায় -273 ডিগ্রি সেলসিয়াস, টেম্পারেচার যখন যখন -273 ডিগ্রি সেলসিয়াস, তখন কি হচ্ছে বাবা একটু দেখো তো। টেম্পারেচার যেই -273 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল, তখন গ্যাসের আয়তন কত? ভি -273, মানে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আয়তন, -273 ইকুয়াল টু V0 ইন্টু 1, প্লাসের জায়গায় হবে মাইনাস, টেম্পারেচার কত 273 আর ফর্মুলার 273, কাটাকাটি করে এটা হয়ে গেল 1, তাহলে 1 মাইনাস 1 মানে এই পুরো পোর্শনটা হয়ে গেল 0, তার সাথে V0 গুণ হলো, তার মানে স্যার -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন হয়ে যাবে 0, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হয়ে যাবে 0। তার মানে স্যার এই গ্রাফটাকে যদি আমরা পিছনের দিকে বাড়াতে শুরু করি তাহলে পিছনের দিকে আস্তে 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 গ্রাফটা একসময় আয়তন 0 হয়ে যাচ্ছে। দেখো এই পয়েন্টের দিকে তাকালেই দেখতে পাবে এই, আচ্ছা দাঁড়াও এক সেকেন্ড, মেনু ভিদা করো, মেনু ভিদা, এইভাবে যদি বাড়াতে শুরু করো তাহলে একটা পার্টিকুলার টেম্পারেচারে দেখো এই পয়েন্টের দিকে তাকাও। ওকে, এই পয়েন্টটার দিকে যদি দেখো ভালো করে তাহলে দেখতে পাবে এই পয়েন্টে গ্যাসের আয়তন কত, এই পয়েন্টে গ্যাসের আয়তন কত, দেখো আয়তন অক্ষ উপরের দিকে, তাহলে এই অক্ষ বরাবর কি হবে, প্রত্যেকটা পয়েন্টে আয়তন 0, এখানে 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 এখানে, তাহলে এই গ্রাফটা যখন এই পয়েন্টে টাচ করছে সেই সময় গ্যাসের আয়তন 0, তার মানে এই টেম্পারেচারটাকে আমরা চোখ বন্ধ করে কত বলতে পারি, -273 ডিগ্রি সেলসিয়াস। কেন? কারণ আমরা দেখলাম যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়। বোঝা গেছে? মজা লাগলো পুরো গ্রাফটা বুঝছো? এটাই হলো চার্লসের সূত্রের গাণিতিক মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। দেখো গ্রাফটা মুখস্থ করার থেকে কনসেপ্টটা বোঝা খুব ইম্পর্টেন্ট। এই পোর্শনটা কি বোঝাচ্ছে যে উষ্ণতা বাড়ালে গ্যাসের আয়তনের কি পরিবর্তন হচ্ছে। দেখো এখানে আয়তন ছিল V0, এখানে আয়তন আরো বাড়লো, দেখো দেখো এই পয়েন্টে আরো বাড়লো আয়তন, এই পয়েন্টে আরো বাড়লো, এই পয়েন্টে আরো বাড়লো। আর এই গ্রাফটা লেফটের দিকটা কি বোঝাচ্ছে, আমরা দেখলাম টেম্পারেচার যখন -273 ডিগ্রি সেলসিয়াস তখন গ্যাসটা কি হচ্ছে, আয়তন 0 হয়ে যাচ্ছে। দেখো এই পয়েন্টটা টাচ করে নিয়েছে, দেখো আয়তন অক্ষে, মানে আয়তন অক্ষ তো এটা, তাহলে এই পয়েন্টে আয়তন অক্ষের মান কত, 0 পুরো, আমি শিখিয়েছিলাম। আর এই পয়েন্টে পুরো এই রেখা জুড়ে উষ্ণতার মান কত, 0, তাই তো এই পয়েন্টে উষ্ণতার মান 0 নিয়েছি, তাই না? বোঝা গেল না গেল না? বোঝা গেল না গেল না? ক্লিয়ার হয়েছে? ভালো লাগলো গ্রাফ? মজা না? খুব সুন্দর না? খুব সুন্দর না গ্রাফটা? বলো তাড়াতাড়ি, বলো একবার। দেখছো এই গ্রাফ তোমরা কোনোদিন ভয় হাতি দাওনি, কিন্তু আদৌ কি কঠিন কিছু? যারা ফার্স্ট থেকে ক্লাস করে আসছো একদম মনে, নিজের মনে একবার তাকাও, বলবো আবার মনে কি করে স্যার তাকাবো, মানে এমনি বলে না এরকম, তাই আমি বলছি একবার ভাবো দে, বলো যে সত্যি কি কঠিন কিছু? কিচ্ছু কঠিন না। দেখো সিকোয়েন্স ওয়াইজ যদি পড়ো, ফার্স্ট থেকে ধরে ধরে প্রত্যেকটা পয়েন্ট ক্লিয়ার ক্লিয়ার করে যদি পড়ো, কিচ্ছু না। যে মোশনের গ্রাফ বুঝেছে তার কাছে গ্যাসের লয়ের গ্রাফ বাচ্চাদের জিনিস। ওকে চলো, তাহলে আমরা শিখলাম। এবার আমরা দেখেছিলাম যে পরম শূন্য উষ্ণতার মান হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কোথায় থেকে পেয়েছিলাম স্যার? এই তো এখান থেকে পাচ্ছি। দেখো পরম শূন্য উষ্ণতার মান যে -273 ডিগ্রি সেলসিয়াস, সেটা আমাকে কে বলেছিল? সেটা আমাকে কে বলেছিল? কেউ বলেছিল? তুমি বলবে যে হ্যাঁ স্যার, এই তো এখান থেকে তো পেয়ে যাচ্ছি। চার্লসের সূত্রে যদি আমরা স্যার, চার্লসের সূত্রে দেখো, আমরা ধরো পরম শূন্য উষ্ণতার মান আগে জানতাম না, ওকে, পরম শূন্য উষ্ণতার মান জানতাম না, কিন্তু আমরা চার্লসের সূত্র জানি কি, যে স্যার ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, এটা হচ্ছে চার্লসের সূত্র। ওকে, এবার আমি যদি এখানে আমি আমি পরম শূন্য উষ্ণতা কোন উষ্ণতাটাকে বলবো, যে উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যায়। তাহলে
কি বললাম যে এক সেকেন্ড দাঁড়াও, তাহলে ভিটি সমান কত? ভিটি সমান হচ্ছে V0 ইন্টু 1 + T/273। এবার আমি জানি যে পরম শূন্য উষ্ণতা মানে কি, যে উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়ে যাবে। তাহলে আমি ধরে নিলাম এই গ্যাসের আয়তন 0, তাহলে উষ্ণতাটা কত হবে বের করার চেষ্টা করছি। তাহলে V0 ইন্টু 1 + T/273। একমত সবাই? এবার এই V0 দিয়ে ভাগ করে দাও দুই দিককে, তাহলে এদিকে হলো 0 ইকুয়াল টু 1 + T/273। তাহলে এখান থেকে যদি T/273 ইকুয়াল টু বের করতে চাও, কত হচ্ছে -1, তাহলে টি এর ভ্যালু কত -273। তার মানে আমরা ফর্মুলায় আয়তনের মান 0 কখন হচ্ছে দেখলাম, যখন টেম্পারেচারের মান -273 হবে। -273 দেখো, আরে তুমি এটা আবার কনফিউজ হয়ে যাও না কেউ, কিছুই না। দেখো আমি পরম শূন্য উষ্ণতার ডেফিনেশন জানি, যে উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়, যে উষ্ণতায় গ্যাসের আয়তন 0 হয়, তো গ্যাসের আয়তন 0 বসিয়ে দিলাম। এবার দেখছি উষ্ণতাটার মান কত, তো বের করে দেখলাম যে উষ্ণতার মান হচ্ছে -273। তার মানে এটাই হয়ে গেল পরম শূন্য উষ্ণতার মান। এভাবে পরম শূন্য উষ্ণতার মান পাওয়া গেছিল। তাহলে এটাই হয়ে গেল -273°C। এটাই হয়ে গেল পরম শূন্য উষ্ণতার মান। কত সহজ না? শূন্য উষ্ণতা এমনি এমনি পাওয়া যায়নি, ঠিক আছে, এইভাবে। কারণ আমি তো এটা জানি যে পরম শূন্য উষ্ণতা আমরা কোন উষ্ণতাটাকে বলবো, যে উষ্ণতা গ্যাসের আয়তন 0। তাহলে আমরা প্রথম আয়তনটা 0 বসিয়ে দিলাম, দেন দেখলাম যে উষ্ণতাটার মান কত। ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ওকে, বোঝা গেছে? তাহলে আশা করি কারো কোনো প্রবলেম এতদূর পর্যন্ত নেই। এবার হচ্ছে চার্লসের সূত্র থেকে পরম শূন্য উষ্ণতার মান পেলাম -273°C। এবার হচ্ছে পরম শূন্য উষ্ণতায় বাস্তব গ্যাসের অবস্থা। আদর্শ গ্যাসের অবস্থা তো আমরা জানি যে পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসগুলো কেমন হবে। পরম শূন্য উষ্ণতায় আদর্শ গ্যাসগুলো কেমন হবে, তাদের চাপ, আয়তন, বেগ সবকিছু 0 হয়ে যাবে, তাই না? কিন্তু রিয়েলিটিতে তো এরকম সম্ভব না, কারণ আদর্শ গ্যাস বলে পৃথিবীতে কিছু এক্সিস্টই করে না, সব বাস্তব গ্যাস। তাহলে বাস্তব গ্যাসগুলো পরম শূন্য উষ্ণতায় পৌঁছলে কি হবে, এটা হচ্ছে বাস্তব গ্যাসের জন্য। দেখো খুব সহজ, আমাকে একটা জিনিস বলো, পরম শূন্য উষ্ণতা আমরা যেতেই পারবো না। দেখো কি হবে, পরম শূন্য উষ্ণতায় যে কোনো গ্যাসের আয়তন 0 হয়ে যায়, কিন্তু -273°C উষ্ণতায় পৌঁছানোর আগেই যে কোনো বাস্তব গ্যাস তরল অথবা জমাট বেঁধে কঠিনে পরিণত হয়ে যায়। তাই বাস্তবে কোনো গ্যাসের আয়তন কখনোই 0 আনা সম্ভব নয়। আর ওটা গ্যাসই থাকবে না। তুমি যদি একটা গ্যাসের মধ্যে থেকে আয়তন, ওর চাপ কমাতে, উষ্ণতা কমাতে শুরু করো, উষ্ণতা কমাতে শুরু করলে কি হবে, গ্যাসের অণুগুলো খুব কাছাকাছি চলে আসবে। আর খুব কাছাকাছি চলে আসা মানেই কি, গ্যাসটা কি হয়ে গেল, তরলে পরিণত হয়ে গেল। আরো উষ্ণতা কমাচ্ছ, আরো তরল হয়ে যাবে। সরি, আরো কাছাকাছি আসবে মানে কি, কঠিন হয়ে যাবে। বলেছিলাম না, গ্যাসের ক্ষেত্রে অণুগুলো দূরে দূরে থাকে, তরলের ক্ষেত্রে একটু কাছে আসে, আর কঠিনের ক্ষেত্রে একদম কাছাকাছি পাশাপাশি থাকে। তাহলে তুমি যখন টেম্পারেচার কমাবে, আদতে রিয়েলিটিতে কি হবে, গ্যাসের অণুগুলো গ্যাস থেকে তরল হবে, তরল থেকে কঠিন হবে। বোঝা গেছে? আর রিয়েলিটি তো তরল হয়, গ্যাস তরল হয় তো, তাই না? হয় না? প্রমাণ করে দেখাচ্ছি, দাঁড়াও, পরে আসছি। বোঝা গেছে? তার মানে বাস্তব গ্যাসগুলো কখনো ওই শূন্য সম্ভবই না, ও আর গ্যাসই থাকবে না, ও তো জমাট বেঁধে কঠিন তরল হয়ে যাবে, তাই না? তরল হয়ে যাবে, তারপর আরো আরো যদি টেম্পারেচার কমাও তাহলে কি হবে, কঠিন হয়ে যাবে। ওকে, চলো, আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবার হচ্ছে উষ্ণতার পরম স্কেল। এই যে পরম শূন্য উষ্ণতা, পরম শূন্য উষ্ণতা, পরম স্কেলটা কি? দেখো, উষ্ণতা পরিমাপ করার জন্য অনেক ধরনের স্কেল হয়। উষ্ণতা পরিমাপের যন্ত্রের নাম তো সবাই জানো, থার্মোমিটার। আমরা থার্মোমিটার দিয়ে মাপি। দেখবে কখনো থার্মোমিটার বলছে ফারেনহাইট থার্মোমিটার, কখনো সেলসিয়াস থার্মোমিটার। তো উষ্ণতা পরিমাপ করার অনেকগুলো স্কেল হয়। কি কি? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, এভাবে অনেকগুলো স্কেল হয়। ঠিক আছে? যদি উষ্ণতার ওই যে স্কেলটা সেটা সেলসিয়াসে সেলসিয়াসে পরিমাপ করো, তাহলে সেটা সেলসিয়াস স্কেল। যদি ফারেনহাইটে পরিমাপ করে, তখন সেই থার্মোমিটারটাকে কি বলবো, ফারেনহাইট স্কেল। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, আমরা যখন হিট চ্যাপ্টার পড়বো, তখন গিয়ে এই স্কেলগুলোর মধ্যে রিলেশন শিখবো, কিভাবে তৈরি করতে হচ্ছে, রিলেশন কি। এখন জাস্ট আমাদের এই চ্যাপ্টারের জন্য যতটুকু জানতে হবে সেটা আমরা জাস্ট মনে রাখবো, ঠিক আছে? কিভাবে এলো এখন বুঝতে পারবে না, সেটা বোঝার জন্য আমাদেরকে আবার বললাম যে গ্যাসের হিট চ্যাপ্টারে গিয়ে তখন বুঝতে পারবে। এখন জাস্ট জেনে রাখবে যে সেলসিয়াস উষ্ণতার সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক। অনেকগুলো স্কেল আছে, তার মধ্যে ফেমাস 3টে স্কেল আমরা, একটা কি সেলসিয়াস স্কেল, একটা ফারেনহাইট স্কেল, আর একটা নাম হচ্ছে পরম স্কেল। আলাদা কিছু না, একটা স্কেলের নাম এটা, ঠিক আছে? পরম স্কেল। তো দেখো, তাহলে প্রথম আমরা সেলসিয়াস আর ফারেনহাইটের মধ্যে রিলেশন আমরা অলরেডি অনেকেই জানি। সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন অলরেডি জানি, মানে দুজনের মধ্যে সম্পর্ক কি, মানে একটা স্কেলে যদি মান জানো আর একটা স্কেলে কি করে বের করবে।
তো সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হয়, সেলসিয়াস আর ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক হয় কিরকম, C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। এটা হচ্ছে সেলসিয়াস স্কেল আর ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন। বোঝা গেল? মনে রাখবে যেখানে সি হচ্ছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার আর এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের টেম্পারেচার। বোঝা গেল? তাহলে তুমি যদি একটা স্কেলের মান জানো, তাহলে আরেকটা, ধরো তোমাকে সেলসিয়াস স্কেলে একটা মান জানো, তাহলে সেলসিয়াসের মানটা ওখানে বসিয়ে দাও, ধরো 10 ডিগ্রি, 10 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে ওই 10 ডিগ্রি সমান কত ডিগ্রি ফারেনহাইট হবে সেটা তুমি ইজিলি পেয়ে যাবে। এবার ফারেনহাইট স্কেলে একটা মান যদি জানো, তাহলে সেটা এখানে বসিয়ে দাও, তাহলে সেলসিয়াস স্কেলে কত মান হবে ওই মানটা তুমি পেয়ে যাবে। বোঝাতে পেরেছি না পারিনি? তাহলে সেলসিয়াস স্কেল ফারেনহাইট স্কেলের মধ্যে রিলেশন পাওয়া গেল কি, যে C/5 ইকুয়াল টু F মাইনাস 32/9। আর কিভাবে অ্যাপ্লাই করবে বোঝা গেল। ধরো তোমাকে এরকমটা কোশ্চেন দিল যে 20 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট, 20 ডিগ্রি সেলসিয়াস সমান কত ডিগ্রি ফারেনহাইট। তোমার কাজ কি, 20 ডিগ্রি সেলসিয়াস তার মানে 20 এখানে বসিয়ে দাও, ক্যালকুলেট করো, এফ এর মান বের করো, যা হবে তত ডিগ্রি ফারেনহাইট। বোঝা গেছে? আমরা অঙ্ক করানোর সময় এগুলোর অ্যাপ্লিকেশন দেখাবো, এখন দেখাতে গেলে বেশি টাইম চলে যাবে, জাস্ট এখন বোঝো তাহলে হবে। তাহলে এটা একটা গেল। এবার পরম স্কেল হচ্ছে আর একটা স্কেল। এবার তাহলে আমাদেরকে পরম স্কেলের সাথে সেলসিয়াস স্কেলের সম্পর্ক দেখতে হবে। তা আগে আমরা বুঝি পরম স্কেলটা কি, কিভাবে পরম স্কেলকে ডিফাইন করা হলো, কিভাবে পরম স্কেলকে ডিফাইন করা হলো সেটা আমরা আগে বুঝি। ওকে, তারপর আমরা পরম স্কেলকে আর সেলসিয়াস স্কেলের মধ্যে সম্পর্ক দেখব। কি করা হয়েছে পরম স্কেলকে ডিফাইন করার জন্য, পরম স্কেলকে এমন একটা স্কেল ধরা হয়েছে যে -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয়, তাহলে উষ্ণতার যে স্কেল পাওয়া যায় তাকে উষ্ণতার পরম স্কেল বলে। কিচ্ছু বুঝলে না? আবার আমি বোঝাচ্ছি। দেখো, যখনই কোনো একটা থার্মোমিটারে একটা স্কেলকে দেখবে, যখনই কোনো একটা থার্মোমিটারে একটা স্কেলকে দেখবে বা কোথাও একটা স্কেলকে দেখবে, সেই স্কেলের দুটো, একটা স্টার্টিং পয়েন্ট আর একটা এন্ড পয়েন্ট থাকে, ঠিক আছে? একটা স্টার্টিং পয়েন্ট, একটা এন্ড পয়েন্ট থাকে। ধরো এটা একটা থার্মোমিটার, ওকে, ওকে। তো থার্মোমিটারে যদি তাকাও দেখবে, ধরো এটা একটা সেলসিয়াস থার্মোমিটার। তো সেলসিয়াস থার্মোমিটার হলে কি দেখবে, এর একদম নিচে স্টার্টিং একটা মান শুরু, এই মানটা থাকবে দেখবে 0 ডিগ্রি সেলসিয়াস। আর যখন এই রেখাগুলো শেষ হচ্ছে, তার একদম উপরে থাকবে 100 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তাহলে এই যে নিচের যে টেম্পারেচার, এটাকে বলা হচ্ছে কি, এটাকে বলা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, ঠিক আছে? নিম্ন স্থিরাঙ্ক। আর উপরের যে টেম্পারেচার সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। ওকে, উপরের যে টেম্পারেচার সেটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, এটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এতটুকু নিয়ে ডাউট নেই, এতটুকু না ডাউট নেই। তাহলে ফারেনহাইট সেলসিয়াস স্কেলে এভাবে 0 থেকে শুরু 100 পর্যন্ত, ফারেনহাইট স্কেলে ওরকম আলাদা ভ্যালু আছে। ওকে, চলো সে কি আছে সেগুলো নিয়ে আমরা এখন যাচ্ছি না, ওগুলো আমরা হিট চ্যাপ্টারে গিয়ে দেখবো, আগেই বললাম ইন ডিটেলসে। তাহলে এরকম একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, নিম্ন স্থিরাঙ্ক। এবার এখানে এরকম 100টা ধরো ঘর থাকবে, 0 1 2 3 4 5 6 7 8 9, এভাবে করতে করতে 100 পর্যন্ত ধরো ঘর থাকলো। তাহলে তুমি যে যে পারদটা যেখানে টাচ করে থাকবে সেটাই হচ্ছে টেম্পারেচারের মান, এভাবে। ওকে, এভাবে। এবার এবার হচ্ছে সেলসিয়াস ফারেনহাইট পরম স্কেলটা কি, পরম স্কেলে কি করা হলো, এই যে নিম্ন স্থিরাঙ্ক মানে একদম স্টার্টিং পয়েন্ট, মানে মিনিমাম কত টেম্পারেচারকে পরম স্কেল মাপতে পারবে, -273 ডিগ্রি সেলসিয়াস। তাহলে একজন পরম স্কেলকে যে তৈরি করেছিল তার নাম কি জানো, মনে আছে কারো? কেলভিন, তাই না? কেলভিনের পরম স্কেল বলে, কেলভিন, সায়েন্টিস্ট কেলভিন। তো সায়েন্টিস্ট কেলভিন কি করলো, -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ 0। দেখো প্রত্যেকটা স্কেলে দুটো ভ্যালু থাকে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে আপার ভ্যালু। তো এবার যে স্কেল তুমি নিচ্ছ সেই স্কেল 0 যা ইচ্ছা নিতে পারে। 0কে কেলভিন কি করলো, 0কে কত নিল, -273 ডিগ্রি। ওর স্কেল অনুসারে বললো আমার স্কেলে 0 কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। বোঝা গেছে এতটুকু? তাহলে বললো, হ্যাঁ কেলভিন স্কেল, হ্যাঁ পরম স্কেল মানে কেলভিন স্কেল। -273 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাকে নিম্ন স্থিরাঙ্ক, মানে নিম্ন স্থিরাঙ্ক মানে 0 কেলভিন, যে কোনো স্কেল ওরকম 0 কেলভিন থেকে শুরু হলো। ওকে, এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট, অনেক স্টুডেন্ট বুঝতে পারে না, কি, যে উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি 1 ডিগ্রি সেলসিয়াসের সমান করে মাপা হয়, দেখো প্রথম কি করলো, প্রথম ও নিম্ন স্থিরাঙ্কটাকে নিল -273 ডিগ্রি সেলসিয়াস। মন দিয়ে বোঝো, আমি একটা পাশে পরম স্কেল আঁকছি, থার্মোমিটার আঁকছি না, একটা স্কেল দিয়ে জাস্ট দেখাচ্ছি। ওকে, থার্মোমিটার আঁকার দরকার নেই, এটা জাস্ট স্কেল দিয়ে দেখাচ্ছি। ওকে, তাহলে কেলভিন কি করলো, প্রথমে
নিম্ন স্থিরাঙ্কটাকে নিল -273°C। ওকে, দেখো কিরকম করলো, নিম্ন স্থিরাঙ্কটাকেও নিল, এখানে যেমন 0 ছিল সে নিল -273°C, -273°C নিম্ন স্থিরাঙ্ককে নিল। ওকে, বোঝা গেছে। এবার কি করলো, এবার এবার তো আমাকে সামনের দিকে বেরোতে হবে, বাড়তে হবে, এক ঘর এক ঘর করে যেতে হবে। এবার এক ঘরকে কার সমান নিল, বললো যে 1°C স্কেলে 1° বাড়াও যা, আমার স্কেলে 1° বাড়াও তা। মানে এই যে উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধান, এটাকে দুজনে সমান রাখলো, মানে 1°C ইনক্রিজও যা, 1 কেলভিন ইনক্রিজও তাই। বোঝা গেছে না যায়নি? 1°C বৃদ্ধি পাওয়া মানেও যা, 1 কেলভিন উষ্ণতা বৃদ্ধি পাওয়া মানেও তা, তার মানে ওটার কোনো আর পরিবর্তন নেই। কি বললাম? তাই বললো যে উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি 1°C সমান করে মাপা হয়, তাহলে উষ্ণতার যে স্কেল পাওয়া যায় তাকে বলে পরম স্কেল। তাহলে নিম্ন স্থিরাঙ্কটাকে রেখে দিল -273°C। তারপর উষ্ণতার প্রতি ডিগ্রি বৃদ্ধিকে সে 1°C সমান করে দিল, সমান করে মাপলো। তার মানে এই স্কেলে তুমি যখন জিরো, এটা মানে কত, এটা মানে হচ্ছে 0 কেলভিন নিম্ন স্থিরাঙ্ক, নিম্ন সবসময় 0 থেকে হবে, ঠিক আছে, এটা মানে 0 কেলভিন। তাহলে 0 কেলভিন মানে 273°C। তাহলে তুমি যদি সেলসিয়াস স্কেলে এক ঘর যাও, তাহলে 273 থেকে কোথায় যাবে, -273 থেকে -272। কেউ আবার বলো না স্যার বাড়ছে মানে তো প্লাস হবে, 274 হবে, আর মাইনাসে বাড়া মানে জিরোর দিকে আসা, ঠিক আছে, মাইনাসে বাড়া মানে সংখ্যাটা কমা। -273 থেকে -272 বড়, -273 থেকে -272 বড়, -271 আরো বড়। ওকে, চলো তাহলে এটার মান কেলভিন স্কেলে কত হবে, 1 কেলভিন। দেখো তাহলে দেখো 0 থেকে 1 বাড়লো, কেলভিন স্কেলেও 1 বাড়লো, সেলসিয়াস স্কেলেও একই বাড়লো, 273 থেকে 272 হলো। আচ্ছা গুড। তারপর আবার যদি 1 ডিগ্রি করে বাড়াও, তাহলে ধরো আর 1°C বাড়লো, তার মানে -271 হলো। তাহলে কেলভিন স্কেলেও সেই মানটা কত হবে, 1 কেলভিনই হবে। তার মানে এটা কত হয়ে গেল, 2 কেলভিন। তাহলে দেখো কেলভিন স্কেলে 1 করে বাড়ছে, সেলসিয়াস স্কেলে 1 করে বাড়ছে। তাহলে দুটো স্কেলে দুটো আলাদা আলাদা টেম্পারেচার মাপার মধ্যে ব্যবধান সেম। তাহলে 1°C যা, 1°K মানও, 1°C বৃদ্ধিও যা, 1°K বৃদ্ধিও তাই। বোঝা গেছে না যায়নি? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? এতটুকু নিয়ে এই স্কেলটার নাম হচ্ছে কেলভিন, যেখানে টেম্পারেচারকে মাপা, মিনিমাম টেম্পারেচারের ভ্যালু হচ্ছে -273°C, ম্যাক্সিমাম যেতে পারে। এবার কিন্তু ডিফারেন্স একটাই এখানে পয়েন্ট, কি যে সেলসিয়াস স্কেলে 1 ডিগ্রি বৃদ্ধি পাওয়া মানে যা বোঝায়, কেলভিন স্কেলে 1 কেলভিন বৃদ্ধি পাওয়া মানে ততটা টেম্পারেচার বৃদ্ধি পাওয়াকেই বোঝায়। সেলসিয়াস স্কেলে 1°C মানে যতটা টেম্পারেচার বাড়লো, কেলভিন স্কেলে 1 কেলভিন বাড়া মানে ততটাই কেলভিন বাড়লো, মানে ততটাই উষ্ণতা বাড়লো। বোঝা গেল একটা বস্তুর? ক্লিয়ার হয়েছে না হয়নি? তাহলে এবার যদি 3 কেলভিন দেখো, তাহলে কত হবে, -270। 4 কেলভিন দেখো, -269। 5 কেলভিন দেখো, -268। এভাবে আস্তে আস্তে টেম্পারেচার মানে স্কেলটা উপরের দিকে যাবে। তাহলে কেলভিন স্কেল কি, এবার পড়ো, এবার ইজিলি বুঝতে পারবে। -273°C নিম্ন স্থিরাঙ্ক ধরে এবং উষ্ণতার প্রতি ডিগ্রি ব্যবধানকে যদি 1°C সমান করে মাপা হয়, তাহলে উষ্ণতার যে স্কেল পাওয়া যায় সেই স্কেলটাকে আমরা বলি উষ্ণতার পরম স্কেল, আলাদা কিছু না। তোমরা বলবে স্যার সব স্কেলে কি এক ঘর বৃদ্ধিকে না, তুমি যখন ফারানাইট স্কেলে দেখবে তখন কিন্তু তা না। ফারানাইট স্কেলে 1 ঘর বাড়া সেলসিয়াস স্কেলে 1 ঘর বাড়া ইকুয়াল না। ওটা আমরা হিট চ্যাপ্টারে দেখবো, ঠিক আছে, এখন অত ডিটেলসে যাবো না, এখন জাস্ট এইটুকু বুঝেছো। তাহলে এটা হলো পরম স্কেল। তাহলে ওইভাবে রাখলো যাতে করে দুজনের ইনক্রিজটাকে আমরা সেম রাখতে পারি। তাহলে এটার নাম কি, পরম স্কেল। বোঝা গেছে? এই স্কেলটার নাম পরম স্কেল। তার মানে এখান থেকে আমরা পেলাম পরম স্কেল অনুসারে, স্যার পরম স্কেলের 0 কেলভিন মানে হচ্ছে স্যার সেলসিয়াস স্কেলের 273°C। তারপর 1 কেলভিন মানে এক এক করে যোগ করতে হবে, 1 কেলভিন যত বাড়বে তত যোগ করতে হবে, তাহলে হয়ে গেল। তাহলে স্যার পরম স্কেলের 0 কেলভিন মানে হচ্ছে সেলসিয়াস স্কেলের 273°C। পরম স্কেলের 0 কেলভিন মানে সেলসিয়াস স্কেলের -273°C। ওকে, এতটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই? এতটুকু নিয়ে কারো কোনো ডাউট নেই? এবার আমাকে একটা জিনিস বলো, আচ্ছা সেলসিয়াস স্কেল অনুসারে কোনো টেম্পারেচার নেগেটিভ হতে পারে? সেলসিয়াস স্কেল অনুসারে কোনো টেম্পারেচার নেগেটিভ হতে পারে? অবভিয়াসলি স্যার, -1 ডিগ্রি, -2°C, 3°C, -4°C হতেই পারে সেলসিয়াস। ফারেনহাইট স্কেল অনুসারে কোনো টেম্পারেচার মান নেগেটিভ হতে পারে, নেগেটিভ টেম্পারেচার মাপতে পারবে ফারেনহাইট স্কেল অনুসারে? তুমি বলবে হ্যাঁ স্যার, কেন পারবো না, -10 ডিগ্রি ফারেনহাইট, 20 ডিগ্রি ফারেনহাইট, -30 ডিগ্রি ফারেনহাইট। কেলভিন স্কেল এমন একটা স্কেল যেখানে কখনো নেগেটিভ টেম্পারেচার পসিবল না। তুমি বলবে কেন স্যার,
কেন? কেলভিন স্কেল শুরু হচ্ছে, মিনিমাম ভ্যালু হচ্ছে 0 কেলভিন। কেলভিন স্কেলের মিনিমাম ভ্যালু হচ্ছে 0 কেলভিন। তার নিচে তো টেম্পারেচার যাওয়া পসিবলই না, -273 নিচে। কখন কেলভিন স্কেল নেগেটিভ হবে? -1 কেলভিন কোনোদিন হতে পারে? -1 ডিগ্রি সেলসিয়াস পসিবল, -1 ডিগ্রি ফারেনহাইট পসিবল, -1 কেলভিন পসিবল কোনোদিন না। কেন? -1 কেলভিন মানে টেম্পারেচারটা কত? -274 ডিগ্রি সেলসিয়াস। এই টেম্পারেচার কোনোদিন পসিবল? -273 গেলে তো সব গ্যাস জমে হয়ে যাবে, সব আয়তন টায়তন সব শূন্য, এর নিচে তো যাওয়া পসিবলই না। তাহলে -1 কেলভিন কোনোদিনই হতে পারে না, কিন্তু -1 ডিগ্রি সেলসিয়াস, -1 ডিগ্রি ফারেনহাইট সবকিছু সম্ভব। তাহলে কেলভিন স্কেল অলওয়েজ ধনাত্মক, মনে থাকবে, এটা মাথায় রাখবে। কেলভিন স্কেল বা পরম স্কেল, কেলভিন স্কেল বা পরম স্কেল, দেখবে প্রচুর বইয়ে এই কোশ্চেনটা পাবে, অলওয়েজ পজিটিভ। এখানে নেগেটিভ পরিমাপ করা সম্ভব না। ওকে, বাকি স্কেলগুলো পজিটিভ নেগেটিভ দুই ধরনের হতে পারে। কেলভিন স্কেল অলওয়েজ পজিটিভ, কারণ ওর নিম্ন স্থিরাঙ্কের মানে হচ্ছে পৃথিবীতে নিম্ন যত টেম্পারেচার পসিবল সেটাই, তার থেকে নিচে আর যাওয়া পসিবলই না। তাহলে এবার হচ্ছে পরম স্কেল আর কেলভিন স্কেলের মধ্যে আমরা সম্পর্ক দেখবো। সরি, পরম স্কেল কেলভিন স্কেল বলছি, ওটা তো সেম। আমরা এবার দেখবো সেলসিয়াস স্কেল আর পরম স্কেলের মধ্যে সম্পর্ক। সেলসিয়াস স্কেল আর পরম স্কেল এর মধ্যে সম্পর্কটা কেমন? সম্পর্কটা হচ্ছে এটা, যে টি। দেখো, কেলভিনের টেম্পারেচারকে, কেলভিন স্কেলের টেম্পারেচারকে ক্যাপিটাল টি দিয়ে বোঝায়, ঠিক আছে? মনে থাকবে, কেলভিন স্কেলের টেম্পারেচারকে ক্যাপিটাল টি, আর নর্মাল সেলসিয়াস স্কেলের টেম্পারেচারকে স্মল টি দিয়ে বোঝায়। তাহলে বোঝা গেল? তাহলে ক্যাপিটাল স্কেল টি মানে হচ্ছে কেলভিন স্কেলের টেম্পারেচার, সেটা, আচ্ছা দাঁড়াও, এই কালি দিয়ে না করে অন্য কালি দিয়ে করি। কেলভিন স্কেলের টেম্পারেচার সেটা সমান হচ্ছে 273 প্লাস সেলসিয়াস স্কেলের টেম্পারেচার, 273 প্লাস সেলসিয়াস স্কেলের টেম্পারেচার। এটা হলো কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের মধ্যে রিলেশন। এটা হলো কেলভিন স্কেল আর সেলসিয়াস স্কেলের টেম্পারেচারের মধ্যে রিলেশন। তাহলে ক্যাপিটাল টি ইকুয়াল টু 273 প্লাস স্মল টি। এই স্মল টিটা কি? স্মল টি হচ্ছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার, মাথায় থাকবে, এটা হচ্ছে সেলসিয়াস স্কেলে উষ্ণতা। সহজ লাগছে না কঠিন মনে হচ্ছে? সবকিছু একদম জলের মধ্যে ক্লিয়ার হচ্ছে। সেলসিয়াস স্কেলে উষ্ণতা, আর এটা হচ্ছে কেলভিন। তাহলে এবার তোমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো 20 ডিগ্রি সেলসিয়াস মানে কত, এখানে জাস্ট 20 বসিয়ে দাও, তাহলে 273 প্লাস 20, এটা হলো 20 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তার মানে এখান থেকে আমরা পেলাম, আমাকে যদি কেউ জিজ্ঞেস করে 0 কেলভিন, 0 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, সরি 0 কেলভিন বলছি, আমাকে ধরো কেউ জিজ্ঞেস করলো 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন, কিছু করব না, আমাকে কত কেলভিন চেয়েছে, তার মানে বড়টি বাকি থাকবে, ইকুয়াল টু 273 প্লাস কত ডিগ্রি সেলসিয়াস বলেছে, 0, তাহলে 0 বসিয়ে দাও। তার মানে স্যার 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন। অনেকে এই জায়গাটা কনফিউজ হয়ে যায়, অনেকে ভাবে স্যার 0 ডিগ্রি সেলসিয়াস মানে তো স্যার -273 ডিগ্রি সেলসিয়াস ছিল, 0, আরে ওটা 0 কেলভিন মানে -273 ডিগ্রি সেলসিয়াস, আর এটা হচ্ছে উল্টো, 0 ডিগ্রি সেলসিয়াস মানে 273 কেলভিন, 200, তাহলে যে এই জায়গাটা গোলাবে না, ঠিক আছে? অনেক আগের বার দেখেছি প্রবলেমটা ফেস করেছি। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273 কেলভিন, আর 0 কেলভিন মানে কত, -273 ডিগ্রি সেলসিয়াস, দুটো আলাদা জিনিস। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 273 কেলভিন, আর 0 কেলভিন মানে হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস। ওকে, চলো, তাহলে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে, ও বলতো যে 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, 100 ডিগ্রি সেলসিয়াস মানে কত কেলভিন, তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস ইকুয়াল টু কত কেলভিন, তাই বলেছে। ওকে, তাহলে কত হবে, তাহলে কেলভিনে যদি দেখো তাহলে কত হবে, 273-এর সাথে 100 যোগ করে দাও, তাহলে 373 কেলভিন, তাহলে কত, 373 কেলভিন। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 373 কেলভিন। এবার যদি কেউ তোমাকে জিজ্ঞেস করে 100 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, 100 কেলভিন মানে কত ডিগ্রি সেলসিয়াস, বোঝা যাচ্ছে কোশ্চেন। 100 কেলভিন এবার জিজ্ঞেস করেছে কত ডিগ্রি সেলসিয়াস, তো কিছুই না, ফর্মুলা কি জানি আমরা, টি ইকুয়াল টু 273 প্লাস টি। এবার আমাকে কোনটা বলেছে, 100 কেলভিন, এবার কেলভিনের মান বলা আছে, তাহলে এখানে 100 বসাও, ইকুয়াল টু 273 প্লাস স্মল টি, তাহলে স্মল টি ইকুয়াল টু হচ্ছে -173 ডিগ্রি সেলসিয়াস, -173 ডিগ্রি সেলসিয়াস।
তাহলে 100 কেলভিন মানে হচ্ছে -173 ডিগ্রি সেলসিয়াস, আর 100 ডিগ্রি সেলসিয়াস মানে 373 কেলভিন। ঠিক আছে, তো এরকম দুই রকমই তোমাকে যেটা ইচ্ছা জিজ্ঞেস করতে পারে, যে কোনোটা জিজ্ঞেস করতে পারে, কিচ্ছু ম্যাটার করবে না, যা ইচ্ছা জিজ্ঞেস করুক, তোমার কোনো ব্যাপার না। ওকে, ওকে, চলো, বুঝলে এতটুকু? এতটুকু বুঝলে না কারো কোনো ডাউট আছে? 1 মিনিট রেস্ট নাও, দে বাকিটা পড়াচ্ছি। ওকে, 1 মিনিট রেস্ট নাও, দে বাকিটা পড়াচ্ছি। সবাই জানো বোঝা গেছে কি যায়নি? সবাই একবার জানাবে বোঝা গেছে না যায় নাই। ভালো লাগছে? কত কিছু শিখছো মনে হচ্ছে, না মনে হচ্ছে স্যার তো জানি সব? স্যার ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত কেলভিন? ঊর্ধ্ব তুমি যত মাপবে ওরকম করে ফিক্স রে। আর একবার নকল করুন না স্যার। কি নকল করব? প্লাবনে কি নকল করব? সত্যি স্যার, স্যার কি, সত্যি স্যার কে ভয় পেতাম? স্যারকে ভয় পেতে না ফিজিক্স ভয় পেতে? কি লিখলে বুঝতে পারলাম না। এই একটু থেমে থেমে কমেন্ট লেখো, মাগুলো আমার খুব ফাস্ট ফাস্ট আসছে, আমি পড়তে পারছি না একটাও। স্যার আপনার ক্লাস করার পর আমি আমার, আরে, দাদাকে এমনভাবে কেমিক্যাল বন্ডিংটা বুঝিয়েছি, ওর ওর নাকি চোখে ভাসে। বাহ, গুড, এটাই তো চাই। সাগরিকা পল, তোমার দাদাকে বলতে কেন? তোমার দাদা মানে কি করে? এলপি জেই এসব ওর কোচিং নেয়, ওর টিচারেরটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জেই এর কোচিং নেয় তার জন্য, আচ্ছা বুঝলাম। 100 কেটা বলবো? 100 কেলভিন, এই তো। দেখো যে টেম্পারেচারটা দেওয়া থাকবে তুমি এটুকু মাথায় রাখবে। দেখো এটা হচ্ছে মেন ইকুয়েশন, টি ইকুয়াল টু 273 + তাহলে এইটি হচ্ছে কেলভিন আর এইটি হচ্ছে সেলসিয়াস। তোমাকে এবার যেটা বলেছে, তোমাকে 100 কেলভিন বলেছে, তাহলে 100 কেলভিনটা মানে এখানে বসবে, তাই 100 বসালাম। তারপর ফর্মুলা 273 আর এইটির মান বেরোবে, তাই বেরোলো। এবার উল্টোটা দেখো, 100 ডিগ্রি সেলসিয়াস, তাই এবার সেলসিয়াসে বসিয়েছি, কেলভিনে বেরোলো। যেটা দেওয়া থাকবে। মেয়েদের মতো নকল করেন না? আচ্ছা মেয়েদের মতো আমি নকল করতে পারি? আচ্ছা জানি না তো। আপনার পড়ানো অসাধারণ, থ্যাংক ইউ। একটু কমেন্টগুলো পড়ি, ঠিক আছে? তোমরা ভালো ভালো কমেন্ট করছো, আমার ভালো লাগছে খুব। পড়ি একটু ধরো। তাই আপনি বোঝালে আমাদের কত কঠিন চ্যাপ্টারও জল ভাত হয়ে যায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সঞ্জিদা আমার ক্লিয়ার হলো না, তুমি রেকর্ডিং দেখবে। তুমি কি, তোমার কি প্রবলেম হয় গো? তোমার ক্লিয়ার হয় না কেন? ওটা বিশ্ব বুঝতে পারে, তুমি বুঝতে পারো না? তো আরেকবার রেকর্ডিংটা দেখে নেবে, তারপর প্রবলেম হলে বলবে। রেকর্ডিংটা আরেকবার দেখে নেবে, কোনটা প্রবলেম হয়নি সঞ্জিদা? এই কোনটা বুঝতে পারোনি? যারা বুঝতে পারলে না, আরেকবার রেকর্ডিং দেখে নেবে, ঠিক আছে? আমাকে কমপ্লিট করতে হবে, আজকের মধ্যে কমপ্লিট করতে হবে চ্যাপ্টারটা, এখন অনেক কিছু পড়ানোর আছে। মেয়েদের মতো মিমিক্রি করতে পারি? আমি জানতাম না তো, তোমাদের কাছে শুনলাম। কি কি মিমিক্রি করি মেয়েদের মতো? শেষ পর্যন্ত আমাকে মেয়ে বানিয়ে দিলে। হাই রে, কষ্ট। হ্যাঁ, কষ্ট আর কাকে দেখাবো, সবই সহ্য। স্যার পরম শূন্য উষ্ণতার মান -273 ডিগ্রি সেলসিয়াস, প্রমাণ উষ্ণতা 273 কেলভিন। একদম একদম। পরম শূন্য উষ্ণতা মানে কত? যে উষ্ণতায় প্রত্যেক মানে 0 কেলভিন, পরম শূন্য উষ্ণতা মানে তো 0 কেলভিন। আর সেটার মানে কত? 273। আর আর কি বলেছো? বাবারে, কমেন্ট তো না সব মানে ঝড়ের গতিতে যাচ্ছে। আর
প্রমাণ উষ্ণতা মানে 0°C। 0°C মানে কত? 273 কেলভিন, এখনই তো দেখালাম। পরম শূন্য উষ্ণতা মানে হচ্ছে 0 কেলভিন, মানে -273°C। আর প্রমাণ উষ্ণতা মানে 0°C, মানে 273 কেলভিন। বুঝলে? এই বুঝলে? কোনো ডাউট থাকে না? থ্যাংক ইউ সো মাচ স্যার। ওই তো তোমরা তো, স্যার আপনি খুব ভালো পড়ান, থ্যাংক ইউ। অনেক কিছু শিখে যাচ্ছি স্যার, খুব ভালো লাগছে, থ্যাংক ইউ রেশমা। যাদের প্রবলেম হচ্ছে আরেকবার রেকর্ডিংটা দেখে নেবে, আমি বোঝালাম তাও একবার। শামিমা যেটা জিজ্ঞেস করলো ওটা বলে দিলাম। স্যার আপনি খুব ভালো পড়ান, বুঝেছি, থ্যাংক ইউ। আমাদের সাবির ম্যাম, আচ্ছা তাই বলে যদি তোমরা খুশি হও তাই হলো। আচ্ছা এত ভাবার কিছু নেই, দেখো আমি এই জায়গাটা না, এটা তো বাচ্চাদের জিনিস। মেন ফর্মুলা এটা, যেখানে এটিটা হচ্ছে পরম উষ্ণতার মান, এটা হচ্ছে কেলভিন সেলসিয়াস স্কেলের মান। তোমাকে যদি পরম উষ্ণতার মান বলা থাকে সেলসিয়াসে চাই, তাহলে এখানে বসাবে, আর সেলসিয়াসের বলা থাকলে এখানে বসাবে, বাকিটা তো জান এমনি বেরিয়ে যাবে, তাই না? এরকম ব্যাপার। আমি তো কনফিউজিং জায়গাগুলোর জন্য দেখিয়ে দিলাম, দেখো এগুলো তো দেখালাম। 0°C মানে 273 কেলভিন, এটা হচ্ছে প্রমাণ উষ্ণতা। আর 0 কেলভিন মানে হচ্ছে -273°C, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা। আচ্ছা আমি এটা লিখে দিই। এক্সাম অ্যালবামে সব টিচাররাই বেস্ট, হ্যাঁ অবশ্যই সব টিচাররাই বেস্ট, গুড, বাট আমি বেস্টেস্ট। মজা করলাম, এটা আবার কেউ সিরিয়াস নিও না, জাস্ট এমনি বললাম। 0°C মানে হচ্ছে 273 কেলভিন, এটা হচ্ছে প্রমাণ উষ্ণতা, এটা হচ্ছে প্রমাণ উষ্ণতা। ও শামিমা ওটা বুঝলে গো, বলো। শামিমা তো জিজ্ঞেস না, কে একজন জিজ্ঞেস করলে না এটা। আর এটা কি? এটা হচ্ছে, এটা হচ্ছে পরম শূন্য উষ্ণতা, মানে যে উষ্ণতায় প্রত্যেকটা গ্যাসের সবকিছু জিরো হয়ে যায়, পরম শূন্য উষ্ণতা। স্যার 173-এর আগে মাইনাস কেন হলো প্লাস? তুমি ক্যালকুলেট করো এটা। 100 = 273 + টি, তাহলে টি সমান কত? 100 - 273। 100 থেকে -273 বাদ দিলে কত থাকে? -173। ওকে চলো তাহলে এবার শুরু করি। ওকে চলো তাহলে এবার আমাদের বাকি টপিক যেটুকু আছে ওটা কমপ্লিট করার ট্রাই করি আজকে। ওকে এবার চার্লসের সূত্র আমরা এতক্ষণ যেটা শিখলাম, যে ফর্মুলাটা করেছিলাম চার্লসের সূত্রে, মনে ভালো করে দেখো কি ছিল? ভিটি ইকুয়াল টু V0 ইন্টু 1 প্লাস T/273, তাই না? এটা ছিল আমাদের চার্লসের সূত্র। কিন্তু এটা একটু ভালো করে তাকালে দেখবে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের পরম চার্লসের সূত্র। দেখো এখানে যে টেম্পারেচারটা আছে এটা হচ্ছে সেলসিয়াস স্কেলের টেম্পারেচার, বাট এই ফর্মুলা দিয়ে যদি অঙ্ক করতে যাও অনেক টাফ হয়ে যাবে। ওকে, এই ফর্মুলা দিয়ে অঙ্ক করতে গেলে অনেক কঠিন হয়ে যাবে, কারণ তোমাকে বেশিরভাগ অঙ্ক কেলভিন স্কেলে দেওয়া থাকবে, টেম্পারেচার কেলভিন স্কেলে দেওয়া থাকবে, তাই আমাদেরকে সেম চার্লসের সূত্রটা কেলভিন স্কেলে দেখতে হবে। বোঝা গেল? তাহলে এবার আমরা কি দেখব, যে পরম স্কেলে চার্লসের সূত্র বা কেলভিন স্কেলে চার্লসের সূত্র কি দেখব? পরম স্কেলে চার্লসের সূত্র। বোঝা গেছে? কি দেখবো? পরম স্কেল অনুসারে চার্লসের সূত্র কেমন হবে সেটা দেখব। ওকে চলো দেখা যাক তাহলে পরম স্কেলে চার্লসের সূত্র কেমন হয়। দেখো প্রথম আমরা ধরে নিলাম যে 0°C উষ্ণতায় একটা গ্যাসের আয়তন ছিল V0, যখন গ্যাসের M আর P হচ্ছে কনস্ট্যান্ট, ভর আর চাপ হচ্ছে কনস্ট্যান্ট।
আচ্ছা, তাহলে টি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আমি ধরে নিলাম ওই গ্যাসটার আয়তন হচ্ছে V1, আর T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, আর T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ওই গ্যাসটার আয়তন ধরে নিলাম V2। ওকে, V2 এটা ধরতে পারি। আচ্ছা, তাহলে আমরা চার্লসের সূত্র অনুসারে এটা বলতে পারি যে V1 ইকুয়াল টু হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T/273। বলতে পারি কি পারি না? আরে যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন V0 হয়, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন কত হবে? T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় আয়তন হবে V1, সেটা হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T/273, সরি T1/273, যেহেতু T1 উষ্ণতায় দেখছি। আর T2 উষ্ণতায় আয়তন যদি দেখি, সেটাকে আমি ধরলাম V2, সেটা হচ্ছে V0 ইন্টু 1 প্লাস T2/273। এতটুকু নিয়ে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? এতটুকু নিয়ে কারো কোনো সমস্যা আছে? তো বলবে না স্যার, ইজিলি বলতে পারেন, কোনো সমস্যা নেই, একদম সহজেই বলতে পারেন। আচ্ছা, তাহলে আমি এটাকে একটু নিচে করি। ওকে, এটাকে একটু নিচে করি, এটা আমার পরে কাজে লাগবে। এখন এখানে দেখো, এটাকে একটু আমি আরেকটু এক্সটেন্ড করছি। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, V0 ইন্টু 200, এই যে 1 প্লাস এটা আছে, এটাকে আমি ভগ্নাংশে যোগ করছি। তাহলে কি নিচে কত আছে? 273। তাহলে উপরে হলো 1-এর সাথে 273 গুণ হলো প্লাস T1। বলতে পারি, হ্যাঁ কি না? এই জায়গাটুকু বলতে পারি কি পারি না? যে V1 সমান V0 ইন্টু 273 প্লাস T1/273, এটুকু যদি ভগ্নাংশে যোগ করে এটাই আসে। একমত সবাই? আচ্ছা, তুমি বলবে হ্যাঁ স্যার একমত, কোনো ডাউট নেই। আচ্ছা, তাহলে দেখো, এবার আমাকে বলো এটুকু কি বোঝাচ্ছে গো? 273 প্লাস T1, এটা বোঝাচ্ছে না যে পরম স্কেলে T1 টেম্পারেচারের মান? হ্যাঁ কি না? যদি আমি পরম স্কেলে T1 টেম্পারেচার মানে কত হবে? 273 প্লাস T1। সেলসিয়াস স্কেলে T1 টেম্পারেচারের মান বসালে পরম স্কেলে T1 এর পাবে। তাহলে আমরা এই জায়গাটাকে এইভাবে লিখতে পারি যে V0 ইন্টু T1/273। কারো আপত্তি আছে কিনা বলো? V0 ইন্টু T1/273, যেখানে T1 হচ্ছে পরম স্কেলে টেম্পারেচার, যেটা মান হচ্ছে 273 প্লাস T1। আমরা তো পরম স্কেল আর সেলসিয়াস স্কেলের মধ্যে রিলেশন শিখে নিয়েছি, তাই না? এটুকু লিখতে পারি। সবাই বলবে হ্যাঁ স্যার সেম ভাবে, তাহলে সেম ভাবে স্যার V2 কে এইভাবে লিখতে পারি। তাহলে স্যার সেম ভাবে আমরা যদি V2 কে এটা লিখি, কোনো আপত্তি নেই? কারো আপত্তি থাকলে বলবে। তাহলে স্যার আমরা V2 কে লিখতে পারি V0 ইন্টু T2/273, যেখানে এই T2 হচ্ছে পরম স্কেলের T2 ডিগ্রি সেলসিয়াসের মান। পরম স্কেলে দেখো, এটা যদি যোগ করো তাহলে এটাও কত হবে? 1 প্লাস T2, সরি 1 বলছি, 273 প্লাস T2/273। এবার এটার মানেই তো পরম স্কেলে T2, তাই লিখলাম ডিভাইডেড বাই 273। কারো কোনো প্রবলেম আছে? তাহলে V1 এর ভ্যালু পেয়ে গেলাম, V1 এর ভ্যালু পেলাম V0 ইন্টু T1/273, V2 এর ভ্যালু পেলাম V0 ইন্টু T2/273। এবার দুটোকে ভাগ করে দাও, V1/V2। আমি ধরলাম এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশন। তাহলে এই দুটোকে যদি ভাগ করে দিই, তাহলে আমি কি পাচ্ছি? V1 এর ভ্যালু এক্ষুনি পেলাম স্যার V0 ইন্টু T1/273, আর V2 এর ভ্যালু পেলাম V0 ইন্টু স্যার T2/273। এবার দেখো ভালো করে তাকালে, এই V0 বাদ, এই 273 দুটোর নিচে আছে বাদ। তার মানে স্যার পড়ে থাকলো V1/V2 ইকুয়াল টু T1/T2। ব্যাস, এটাই হলো পরম স্কেল অনুসারে কিসের ভ্যালু? পরম স্কেল অনুসারে চার্লসের সূত্র। এটাই হলো পরম স্কেল অনুসারে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। V1/V2 সমান হচ্ছে T1/T2, V1/V2 সমান হচ্ছে T1/T2। আচ্ছা, এবার আমরা এখন এটাকে ফর্মুলা ইউজ করবো না, অঙ্কে এটা ইউজ করবো না, অঙ্কে ইউজ করার জন্য আসছে, এখন আছে। ওকে, এবার এটাকে আমরা এইভাবে লিখতে পারি V1/T1, এই T1টাকে এই কোণায় নিয়ে এলাম। এগুলো ম্যাথের জিনিস, এগুলো আশা করি জানো। যদি আমরা এই জায়গাটাকে এখানে আনি, তাহলে এই জায়গাটা এখানে চলে যায়, রিপ্লেস করতে পারি কোনো প্রবলেম ছাড়াই। তুমি বলবে হ্যাঁ স্যার, তাহলে কি হলো? V2/T2। এটা হলো, এই যে এটা লিখলাম V1/T1 সমান V2/T2, এটা হলো আসল চার্লসের সূত্রে, পরম স্কেল অনুসারে চার্লসের সূত্রের গাণিতিক রূপ। পরম স্কেলে চার্লসের সূত্রের, আবার বলছি দাঁড়ো, চার্লসের সূত্রের গাণিতিক রূপ। কারো ডাউট আছে এতটুকু নিয়ে?
তাহলে এটা হলো ফর্মুলা, যেটা অঙ্ক করতে আমাদের কাজে লাগবে। V1/T1 সমান V2/T2। খুব সহজ, কিছু না। দেখো আমরা সেলসিয়াস স্কেলে পরম ফর্মুলাটা ইউজ করলে বড় হবে, তাই আমরা পরম স্কেল অনুসারে ফর্মুলাটাকে নিয়ে আসতে চাইলাম। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস একটা গ্যাসের আয়তন ধরে নিলাম V0, T1 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V1 আর T2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় V2। তাহলে এখান থেকে V1 এর ভ্যালুকে আমরা এইভাবে লিখে দেখলাম, আলটিমেটলি এটা লিখতে পারি যে V1 সমান V0 ইন্টু পরম স্কেলে T1 ডিভাইডেড বাই 273, আর V2 সমান হচ্ছে V0 ইন্টু পরম স্কেলে T2 ডিভাইডেড বাই 273। দুটোকে ভাগ করে দিলাম, তাহলে পেলাম V1/V2 সমান হচ্ছে T1/T2, অর্থাৎ V1/T1 সমান হচ্ছে V2/T2। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, আমরা এটা লিখেছিলাম না যে যদি P1V1 ইকুয়াল টু P2V2 ইকুয়াল টু P3V3 হয়, তার মানে আমরা বলেছিলাম যে PV এর গুণফল কনস্ট্যান্ট, বলেছিলাম কি না? বলেছিলাম। বলতে পারি, কারণ যেহেতু এগুলো চেঞ্জ হওয়ার পরও দুজনের গুণফল সমান থাকছে, তার মানে এই দুটোর গুণফল আসলে কনস্ট্যান্ট। সেম ভাবে যদি যদি দেখো আমাদের কাছে কি আছে, সেম ভাবে ভালো করে তাকালে দেখতে পাবে যে V1/T1 সমান হচ্ছে V2/T2 যদি হয়, তার মানে অবভিয়াসলি স্যার V3/T3ও হবে। তার মানে এই দুটোর ভাগফল অলওয়েজ কনস্ট্যান্ট। তার মানে স্যার কোনো গ্যাসের আয়তন আর পরম উষ্ণতার ভাগফল, কোনো গ্যাসের আয়তন আর পরম উষ্ণতার ভাগফল, সেটা স্যার কনস্ট্যান্ট। এটুকু নিয়ে কারো কোনো ডাউট আছে? যদি V1/T1 সমান V2/T2 হয়, তার মানে বলতে পারি যে V/T ইকুয়াল টু কনস্ট্যান্ট। কেন? দেখো প্রাথমিক উষ্ণতা, প্রাথমিক আয়তন, প্রাথমিক উষ্ণতা যা ছিল, অন্তিম আয়তন অন্তিম উষ্ণতার ভাগফল তার সাথে ইকুয়াল। তার মানে আসলে কি, আসলে ভি বা টি চেঞ্জ হোক না হোক, এই দুটোর ভাগফল অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। আর আমি শিখেছিলাম যদি দুটো কোনো রাশির ভাগফল কনস্ট্যান্ট থাকে, তাহলে তারা অলওয়েজ সমানুপাতি হয়। যদি কোনো দুটো রাশির ভাগফল কনস্ট্যান্ট হয়, ভাগফল কনস্ট্যান্ট হয়, তাহলে রাশি দুটো পরস্পরের সাথে সমানুপাতি হয়। তার মানে V/T যেহেতু কনস্ট্যান্ট, তার মানে স্যার আমরা ইজিলি, স্যার পুরো ফর্মুলাটা কি মনে রাখতে হবে নাকি V1/T, এই V1/T1 এটা মনে রাখলে হবে, অর্থাৎ ভি ভ্যারিজিয়াজ টি। তাহলে এটাই হলো পরম স্কেলের সাথে গ্যাসের আয়তনের রিলেশন, পরম উষ্ণতার সাথে গ্যাসের আয়তনের রিলেশন। তাহলে পরম উষ্ণতা অনুসারে গ্যাসের আয়তন কিভাবে চেঞ্জ হয়? পরম উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের আয়তনও বৃদ্ধি পায়। পরম উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়, সমানুপাতি। তাহলে পরম উষ্ণতার সাথে গ্যাসের আয়তনের যে গ্রাফ, পরম উষ্ণতার সাথে গ্যাসের আয়তনের যে গ্রাফ, সেটা কেমন হবে? সেটা হবে যদি সেলসিয়াস স্কেলের সাথে তো গ্রাফ দেখেছো, যদি পরম উষ্ণতার সাথে গ্রাফটা দেখতে চাও, এদিকে টি এদিকে ভি, তাহলে গ্রাফটা হবে স্যার মূল বিন্দুগামী সরলরেখা। এবার আর ওইরকম V0 কিছু নেই, জাস্ট সমানুপাতি, তার মানে মূল বিন্দুগামী সরলরেখা। এটা হলো পরম স্কেলের সাথে গ্যাসের আয়তনের কি, পরম স্কেলের সাথে গ্যাসের আয়তনের গ্রাফ, পরম স্কেলের সাথে গ্যাসের আয়তনের গ্রাফ, পরম উষ্ণতার সাথে গ্যাসের আয়তনের গ্রাফ। কারো কোনো ডাউট আছে? বোঝা গেছে না যায়নি? সহজ জিনিস, কিছু না। আশা করি বুঝতে পেরেছো। তার মানে V/T কনস্ট্যান্ট, V/T ভাগফল যদি কনস্ট্যান্ট হয়, তাহলে রাশি দুটোর মধ্যে সমানুপাতি সম্পর্ক। আর সমানুপাতি গ্রাফ মানে হচ্ছে মূলবিন্দুগামী সরলরেখা। এটাই লিখেছি যে পরম স্কেল অনুসারে চার্লসের সূত্র কি বলছে, যে যে যদি কোনো গ্যাসের চাপ আর ভর, স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন পরম উষ্ণতার সমানুপাতিক, অর্থাৎ পরম উষ্ণতা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বাড়বে, পরম উষ্ণতা হ্রাস পেলে গ্যাসের আয়তন কমবে। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। অর্থাৎ V/T এখানে পুরো ডিটেলসে করে দেওয়া আছে, আমি আবার এখানেও করে দিলাম। ওখানে লেখা আছে, তা সত্ত্বেও আমি এখানে করলাম, কারণ যেন তোমরা স্টেপগুলো বুঝতে পারো। ঠিক আছে, ডাইরেক্ট বলে বলে দেওয়ার থেকে লিখে লিখে করলে ভালো বোঝা যায়, তার জন্য আমি এখানে লিখে লিখে করলাম। কারো কোনো প্রবলেম আছে পরম উষ্ণতার এই ফর্মুলাটা বুঝতে? তাহলে আমাদের কাছে অঙ্ক করার জন্য এখন পর্যন্ত দুটো ফর্মুলা এলো, একটা হচ্ছে P1V1 ইকুয়াল টু P2V2, যেটা হচ্ছে চার্লসের সূত্রের গাণিতিক রূপ, আর একটা হচ্ছে V1/T1 সমান হচ্ছে V2/T2, যেটা হচ্ছে বয়েলের সূত্রের গাণিতিক, এটা চার্লসের সূত্র, এটা বয়েলের সূত্রের গাণিতিক রূপ, এটা চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আবার কোনো কোনো অঙ্কে এটাও লাগতে পারে যে VT সমান V0 ইন্টু 1 প্লাস T/273। তুমি এটা তো জানোই, এটাও ইউজ করতে পারো। ওকে, আশা করি এতটুকু নিয়ে কারো কোনো সম্পর্ক নেই বলছি, কারো কোনো ডাউট নেই। এবার আমরা দেখব চার্লস আর বয়েলের সংযুক্ত সূত্র, মানে দুটো লকে যদি আমরা একসাথে মিশিয়ে দিই, তাহলে কি ল পাবো? চার্লস ও বয়েলের সংযুক্ত সূত্র। চার্লস ও বয়েলের সংযুক্ত সূত্র। ওকে, দেখো চার্লস বয়েলের সংযুক্ত সূত্র কি বলছে। আচ্ছা দেখো, আমরা একটু আগে বয়েলের ল অনুসারে দেখলাম কি, বয়েলের সূত্র অনুসারে আমরা দেখলাম, বয়েলের সূত্র আমাদেরকে কি বললো, যে V/T
বলেছিল যখন এম আর লিখছি না, যখন টি স্থির, এম তো জানোই কনস্ট্যান্ট, টি স্থির। ওকে, আচ্ছা, আর চার্লসের সূত্র অনুসারে আমরা কি দেখলাম? চার্লসের সূত্র আমাদেরকে কি দিল? চার্লসের সূত্র আমাদেরকে দিল যে ভি ভ্যারিজেজ টি যখন পি স্থির। ওকে, তার মানে বেসিক্যালি আমরা দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে ভি ভ্যারিজেজ গ্যাসের আয়তন চাপের সাথে ব্যস্তানুপাতে আর উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তন হয়, পরম উষ্ণতার সাথে সমানুপাতে পরিবর্তন হয়। ওকে, এটুকু আছে। আচ্ছা, এই দুটোকে আমরা কম্বাইন করে লিখতে পারি একই সাথে। তার মানে স্যার এই দুটোকে যদি আমরা একই সাথে লিখি তাহলে সেটা কি হবে? ভি ভ্যারিজেজ টি বাই পি। মনে আছে আগে এরকম করিয়েছি? টি বাই পি মানে কি? দেখো, পি উপরে আছে তার মানে ভি আর টি এর মধ্যে কি রিলেশন? সমানুপাতি। পি নিচে আছে তাহলে ভি আর পি এর মধ্যে কি রিলেশন? ব্যস্তানুপাতি। ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বোঝা গেছে? এবার এই সমানুপাতি ধ্রুবকটাকে তোলার জন্য, এই সরি, চিহ্নটাকে তোলার জন্য একটা কনস্ট্যান্ট লাগবে। আমি একটা কনস্ট্যান্ট কে দিয়ে গুণ করে দিলাম, একটা কনস্ট্যান্ট কে দিয়ে গুণ করে দিলাম, তাহলে ভি সমান হচ্ছে কে ইন্টু টি বাই পি। কে ইন্টু টি বাই পি লিখতে পারি, কে ইন্টু টি বাই পি। এবার পি দিয়ে বাম দিককে গুণ করে দাও, তাহলে পিভি সমান স্যার হচ্ছে কেটি লিখতে পারি, পিভি সমান কেটি। এটা হচ্ছে, বোঝা গেছে? পিভি সমান কেটি। ওকে, লিখতে পারি? তুমি বলবে হ্যাঁ স্যার লিখতে পারেন। আচ্ছা, এবার দেখো, এবার এই পিভি বাই টি সমান কি? সমান হচ্ছে কে। পিভি বাই টি সমান হচ্ছে কে। তার মানে কি পেলাম? তার মানে স্যার কোনো গ্যাসের, কোনো গ্যাসের, কোনো গ্যাসের, মজাটা বোঝো এবার, কোনো গ্যাসের চাপ আয়তনের গুণফলকে উষ্ণতা দিয়ে যদি ভাগ করে দেন তাহলে সেটার মান অলওয়েজ কনস্ট্যান্ট থাকবে। কি বললাম? যে কোনো গ্যাসের চাপ ও আয়তনের গুণফলকে যদি ওই গ্যাসের পরম উষ্ণতা দিয়ে ভাগ করেন তাহলে পুরো জিনিসটার মান সবসময় কনস্ট্যান্ট থাকবে। তার মানে এটা যদি কনস্ট্যান্ট হয়, আমি এখান থেকে খুব সহজে এটা লিখতে পারি কি না বলো? পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে স্যার পি টু ভি টু বাই টি টু। বলতে পারি? সবাই বলবে হ্যাঁ স্যার, ইজিলি বলতে পারি। এটার মানে তো তাই দাঁড়াচ্ছে। কনস্ট্যান্ট মানে স্যার, কনস্ট্যান্ট মানে স্যার প্রাথমিক চাপ প্রাথমিক আয়তনের গুণফলকে যদি প্রাথমিক উষ্ণতার গুণফল দিয়ে ভাগ করি, যা হবে অন্তিম চাপ অন্তিম আয়তন তাকে তার গুণফলকে যদি অন্তিম উষ্ণতা দিয়ে ভাগ করি সেটা ইকুয়াল হবে। তাহলে এটাই হয়ে গেল চার্লস ও বয়েলের সূত্রের সংযুক্ত, চার্লস ও বয়েলের সংযুক্ত সূত্র। এটা কি? এটাই হয়ে গেল চার্লস ও বয়েলের সংযুক্ত সূত্র। বয়েলের, এগুলো কিভাবে হচ্ছে এসব তোমাদেরকে মনে রাখতে হবে না, এগুলো তো আমি বোঝানোর জন্য বলছি, এগুলো তো এখন বোঝানোর জন্য। এই স্টেপ মনে রাখার দরকার নেই, ঠিক আছে? যে প্রত্যেকটা স্টেপ কিভাবে হচ্ছে এসব দরকার নেই, জাস্ট ফর্মুলাটা মনে থাকলেই হবে। এগুলো তো আমি বোঝানোর জন্য, কনসেপ্ট ক্লিয়ার করার জন্য বলছি। তাহলে আমরা পেয়ে গেলাম পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু বাই টি টু। ওকে, পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু বাই টি টু। আচ্ছা, এই জায়গাটুকু মনে রাখবে, এই জায়গাটুকু কাজে লাগবে। পিভি সমান কেটি, এই জায়গাটা একটু পরে আসছে। ওকে, পিভি সমান কেটি না একটু আমাদেরকে একটু কথা বলতে হবে। বয়েল ও চার্লসের সংযুক্ত সূত্র কি? যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু বাই টি টু। আশা করি কারো বুঝতে প্রবলেম নেই, কারো বুঝতে প্রবলেম নেই। আচ্ছা, এখানে একটা দেখো, এখানে তো এই ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট ছিল, এই ক্ষেত্রে উষ্ণতা এই সরি, এই ক্ষেত্রে টেম্পারেচার কনস্ট্যান্ট, এই ক্ষেত্রে প্রেসার কনস্ট্যান্ট, আর এই ক্ষেত্রে কে কনস্ট্যান্ট? শুধু বস্তুর ভর, বাকি কে কনস্ট্যান্ট নয়। কেন? কারণ দেখো ভিও চেঞ্জ হতে পারে, টিও চেঞ্জ হতে পারে, পিও চেঞ্জ হতে পারে, তার মানে এটা তো ভেরিয়েবল। তার জন্যই তো এটা লিখছে যে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু বাই টি টু। মানে এখানে সবাই হচ্ছে ভেরিয়েবল, এটাই এখানে লিখেছি। তোমরা যদি পরে দেখো হয়তো কনফিউজ হয়ে যাবে, তাই আমি বলে দিলাম যে যখন, দেখো এটা কখন, যখন টিওপি উভয়ই পরিবর্তনশীল, এটাও ভি এর সাথে টিও চেঞ্জ হতে পারছে, একই সাথে পিও চেঞ্জ হতে পারছে। বলেছিলাম না যে যখন গ্যাসের উষ্ণতা গ্যাসের চাপ দুটো একই সাথে পরিবর্তন হবে তখন আয়তনের কি পরিবর্তন হবে। দেখো বোঝার চেষ্টা করো, এটা কি বোঝাচ্ছে? এটা বোঝাচ্ছে শুধু চাপ, চাপ পরিবর্তন হলে গ্যাসের আয়তন কি হবে। এটা বোঝাচ্ছে শুধু উষ্ণতা পরিবর্তন হলে গ্যাসের আয়তন কি হবে। এটা কি বোঝাচ্ছে? গ্যাসের আয়তন যখন চাপ ও উষ্ণতা দুটোই একই সাথে পরিবর্তন হবে, দুটোই বাড়বে বা দুটোই কমবে বা একটা বাড়বে একটা কমবে, যা ইচ্ছা হতে পারে, তা দুটোই যখন একই সাথে পরিবর্তন হবে তখন আয়তনের পরিবর্তন কি হবে। তিনটের মধ্যে ডিফারেন্স বুঝলে? তিনটের মধ্যে ডিফারেন্স কিছু বুঝলে? বুঝতে পেরেছো? এটা জাস্ট বোঝাচ্ছে যে গ্যাসের চাপের পরিবর্তন হলে আয়তনের কি পরিবর্তন হবে। এটা বোঝাচ্ছে গ্যাসের পরম উষ্ণতার পরিবর্তন হলে আয়তনের পরিবর্তন কি হবে। এটা বোঝাচ্ছে গ্যাসের পরম উষ্ণতার চাপ একই সাথে যদি দুটোই পরিবর্তন হয় তখন আয়তনের কি পরিবর্তন হবে। তিনটের মধ্যে ডিফারেন্স বুঝতে পেরেছো? বাকি সব এখানে লিখে দিয়েছি। আচ্ছা, এখানে একটা জিনিস লিখেছি, এই পিভি সমান কেটি, এটাকে বলা আছে গ্যাসের অবস্থার সমীকরণ। মানে একটা গ্যাসের সমীকরণ, গ্যাসের অবস্থা, কোন অবস্থায় গ্যাসটা আছে, তার কি চাপ, কত আয়তন, দেখো অবস্থা মানে কি,
তোমার অবস্থা মানে কি, তুমি এখন এত বছর বয়স, তোমার এত হাইট, এত এরকম এরকম, এগুলো হচ্ছে তোমার অবস্থা, তুমি ঘরের খাটে এখানে থাকো, মানে তোমার এই গ্রামে থাকো, এগুলো হচ্ছে তোমার অবস্থান। তো গ্যাসের অবস্থান বোঝানোর জন্য আমাদের কার মধ্যে কি কি জানতে হয়? গ্যাসের চাপ, আয়তন, টেম্পারেচার, এখানে তিনটে জিনিসে আছে। তার জন্য এটাকে কি বলা হয়? গ্যাসের অবস্থার সমীকরণ। গ্যাস একটা কি অবস্থা আছে, কত চাপে, কত আয়তন, কত টেম্পারেচারে আছে, সেটাকে বলা হচ্ছে গ্যাসের অবস্থার সমীকরণ। এবার এই জিনিসটাকে আমাদেরকে একটু এখনকার চ্যাপ্টারের জন্য বুঝতে হবে যে এখন এই যে এগুলো তো বলে দিলাম, বয়েল চার্লসের সংযুক্ত সূত্র। এবার এই এই যে পিভি সমান কেটি, এটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। এই কে এর মানটা আজকে আমরা একটু বের করা শিখবো অল্প করে। আর যখন এর পরের চ্যাপ্টারটা পড়বো অ্যাভোগাড্রো ল, তখন ইন ডিটেলস কে কি, তাকে না একদম কে এর ঠিকুচি মানে নাকুচি যা আছে, ঠিক আছে, কে সম্পর্কে যত রকম হয়, কে আসলে কি, কি হয়, কিভাবে এলো, সবকিছু ডিটেলসে দেখবো। এখন আমরা অত ডিটেলসে যাব না, এখন জাস্ট ছোট্ট করে জাস্ট জানার জন্য। তাহলে কি বললাম, আদর্শ, এটাকে কি বলা হয়? পিভি সমান কেটি, এটাকে বলা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, যেখানে কে একটা ধ্রুবক, এর মান গ্যাসের ভরের উপর নির্ভর করে। দেখলে, কে এর মান কার উপর নির্ভর করে? গ্যাসের ভর, গ্যাসের প্রকৃতি, কি গ্যাস, গ্যাস বলেছিলাম না যে কনস্ট্যান্ট কেটা কার উপর নির্ভর করে চার্লসের সূত্র পড়ানোর সময়? গ্যাসের প্রকৃতি বা গ্যাসের ভরের উপর নির্ভর করে, তাই না? তাহলে এই কে এর মান কি করে? গ্যাসের ভরের উপর নির্ভর করে। চাপ এবং উষ্ণতা স্থির রেখে গ্যাসের ভর যদি দ্বিগুণ করো, তাহলে গ্যাসের আয়তনও দ্বিগুণ হয়, অর্থাৎ কে এর মানও দ্বিগুণ হবে। কিছুই না, কিছুই বলেনি। ধরো একটা গ্যাসের চাপ আর উষ্ণতাকে কনস্ট্যান্ট রেখে গ্যাসের আয়তনটাকে যদি দ্বিগুণ করে দাও, তাহলে কে এর মানও কি হয়ে যাবে? দ্বিগুণ হয়ে যাবে। এসব এখন জানতে হবে না, এগুলো পরে আমরা বুঝবো। ওকে, এবার এই যদি যদি তুমি 1 মোল পরিমাণ গ্যাস নাও, তাহলে কে এই ধ্রুবকের মান হয়ে যায় আর। কি বললাম দেখো, এই জায়গাটা বোঝো। তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম যে পিভি সমান কেটি, এটাকে বললাম গ্যাসের অবস্থার সমীকরণ। কি বললাম? পিভি সমান কেটি, এটা কি? এটা হচ্ছে গ্যাসের অবস্থার সমীকরণ, ঠিক আছে, মনে রাখবে। গ্যাসের অবস্থার সমীকরণ, সমীকরণটা যদিও এরকম থাকবে না, পরে চেঞ্জ হবে, এখনকার জন্য জাস্ট বলছি সমীকরণ। বোঝা গেল? গ্যাসের অবস্থার সমীকরণ। এবার এবার যদি তুমি 1 মোল গ্যাসের জন্য এই ইকুয়েশনটা অ্যাপ্লাই করতে চাও, 1 মোল গ্যাসের জন্য কে এর মান হয়ে যায় আর। কি বললাম? কে এর মান হয়ে যায় আর, যেখানে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর একটা ধ্রুবক কি? সার্বজনীন গ্যাস ধ্রুবক। আমাকে কালকে একটা কে কোশ্চেন পাঠিয়েছিলে না, যে স্যার এই কোশ্চেনটা বুঝতে পারলাম না, একটা ম্যাথ পাঠিয়েছিলে, মনে করো যে দুটোই চেঞ্জ হচ্ছিল, এরকম একটা ম্যাথ। দেখো, এই ফর্মুলা দিয়ে করতে হবে, ওই দুটো চেঞ্জ হওয়া মানে এই ফর্মুলাটা দিয়ে। ওকে, পিভি অন পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান সমান হচ্ছে পি টু ভি টু বাই টি টু, বা এই ফর্মুলা ইউজ করে করতে হবে। ওকে, সে নাকুচি মানে কি, ঠিকুচি মানে জানি, নাকুচি মানে কি জানি, জানি না। তাহলে দেখো, আমি ভুলে গেছি। তাহলে 1 মোল গ্যাসের জন্য কে কার সমান হয়ে যায় আর, যে আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আর এর মান কত স্যার? এখন সেসব জানতে হবে না, আর এর মান আমরা যখন ওই চ্যাপ্টারে পড়বো, ঠিক আছে, তখন ইন ডিটেলসে জানবো আর এর মান কি জিনিস, কি কত কি, ওগুলো আমরা ওই চ্যাপ্টারে জানবো। এই চ্যাপ্টারে অত বেশি লাগবে না। আর আমি এই চ্যাপ্টারে এমন অঙ্ক করাবো না যেখানে আর এর প্রচুর ব্যবহার আছে, যতটুকু লাগবে সেটুকুই করাবো। ওকে, ভয় নেই। সো আর এর মান ঠান আমরা এখন এই চ্যাপ্টারে জানবো না, ওকে, আগেই বলছি, এখন জাস্ট জেনে রাখো। তাহলে 1 মোল গ্যাসের জন্য গ্যাসের অবস্থার সমীকরণ কেমন হয়ে যাবে? তাহলে 1 মোল গ্যাসের জন্য গ্যাসের অবস্থার সমীকরণ হবে পিভি সমান আর টি। কি বললাম? 1 মোল গ্যাসের জন্য গ্যাসের অবস্থার সমীকরণ হবে পিভি সমান আর টি। এটা কি? এটা হচ্ছে 1 মোল গ্যাসের অবস্থার সমীকরণ। আমরা আগে বললাম যে 1 মোল গ্যাসের জন্য কে কে কার সমান হয়? এই কনস্ট্যান্টটার মান কার সমান হয়? সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান যত তার সমান হয়। তাহলে তাই বসিয়ে দিলাম। তাহলে 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাস, অবশ্যই আদর্শ গ্যাস, ঠিক আছে, আদর্শ গ্যাস এর অবস্থার সমীকরণ। তাহলে 1 মোল আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ কত? পিভি সমান আরটি। আচ্ছা, তাহলে এবার 1 মোলের জন্য যদি পিভি সমান আরটি হয়, তার মানে এখানে 1 গুণ আছে। তাহলে এবার যদি আমি এন মোল গ্যাসের জন্য দেখি, এন যেখানে যে কোনো নাম্বার হতে পারে, তাহলে এন মোল গ্যাসের অবস্থার সমীকরণ কত হবে? এন যে কোনো নাম্বার হতে পারে, 1 2 3 4 5, তাহলে এন হবে, এন মোল গ্যাসের জন্য গ্যাসের অবস্থার সমীকরণ হবে আদর্শ গ্যাসের অবশ্যই পিভি সমান এন আর টি। এটাই হলো আসল গ্যাসের অবস্থার সমীকরণ। এটা হচ্ছে মেন, ঠিক আছে, এটা অরিজিনাল, পিভি সমান এন আর টি, ঠিক আছে, পিভি সমান এন আর টি, যেখানে এন হচ্ছে কত মোল গ্যাস, আর হচ্ছে
সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান টি হচ্ছে পরম উষ্ণতা, পি হচ্ছে গ্যাসের চাপ, আর ভি হচ্ছে গ্যাসের আয়তন। ভি হচ্ছে গ্যাসের আয়তন, বোঝা গেল? এবার 1 মোলের জন্য হলো এন এর জায়গায় 1 বসিয়ে দাও, তাহলে 1 মোলের জন্য পেয়ে গেলে। 2 মোলের জন্য এন এর জায়গায় 2, 3 মোলের জন্য 3, 4 মোলের জন্য 4, যা তোমাকে জিজ্ঞেস করবে সেটা বসিয়ে দাও, তাহলে হয়ে গেল। বোঝা গেল? বোঝা গেল না গেল না? যেমন ধরো আমি এরকম যদি লিখি পিভি সমান আরটি, এটা কার জন্য? এটা হচ্ছে 1 মোল গ্যাসের জন্য। যে পিভি সমান 2RT, এন এর ভ্যালু তার মানে এখানে 2, তার মানে কত মোল গ্যাস? 2 মোল গ্যাস। তুমি বলবে স্যার মোল আবার কি জিনিস? আমি আগেই বলেছি এগুলো আমরা কোথায় গিয়ে শিখবো? ইন ডিটেলসে এর পরের চ্যাপ্টারেই, যার নাম হচ্ছে কি অ্যাভোগাড্রো ল। ওটা আরো ইন্টারেস্টিং, দারুণ চ্যাপ্টার, ঠিক আছে? ওটা খুব সুন্দর। ওকে, আর কি? আর হচ্ছে সার্বজনীন গ্যাস ধ্রুবক। আমি আগেই বলেছি আর কি সার্বজনীন গ্যাস ধ্রুবক, সেটা আমরা পরের চ্যাপ্টারে গিয়ে শিখবো। এর মান কত, এটা আসলে কি জিনিস, সেগুলো আমরা পরে ইন ডিটেলসে শিখবো। তার মানে এবার একটা এখানে আমি তোমাদেরকে একটা ট্রিক শেখাই। দেখো, যদি যদি অঙ্ক করতে যাওয়ার সময়, যদি অঙ্ক করার সময় দেখো যে কোনো কোশ্চেনে টেম্পারেচার কনস্ট্যান্ট এই কথাটা আছে, উষ্ণতা অপরিবর্তনশীল, তার মানে চোখ বন্ধ করে অঙ্ক কোন সূত্র লাগাবে? বয়েলের সূত্র। চোখ বন্ধ করে অঙ্কে কোন সূত্র লাগাবে? বয়েলের সূত্র। কোন, এবং সেটা কি? আমি সেটা কি সহ লিখে দিচ্ছি, ওকে, যাতে করে তোমাদের কোনো রকম তোমাদেরকে কিছু খাটতে না হয়। তোমাদের কাজ জাস্ট অঙ্ক করা, প্র্যাকটিস করা, বাকি খাটার দায়িত্ব আমার। কোন সূত্র লাগাবে? P1 V1 ইকুয়াল টু P2 V2, ব্যাস। যদি কোনো অঙ্ক করার সময় দেখো প্রেসার কনস্ট্যান্ট, চোখ বন্ধ করে চার্লসের সূত্র লাগাবে। কোনটা সেটা স্যার? পরম উষ্ণতার সূত্রটা। সেটা কত স্যার? কি স্যার? V1 বাই T1 সমান হচ্ছে V2 বাই T2। যদি কোনো কোশ্চেনে দেখো PVT সবই পরিবর্তনশীল, মানে কোনোটাই কনস্ট্যান্ট না। যদি কোনো গ্যাস কোশ্চেনে দেখো PVT সব পরিবর্তনশীল, তাহলে কোন সূত্র লাগাবে? দেখছো কোনোটাই কনস্ট্যান্ট তোমাকে কিছু বলেনি, সবই পরিবর্তনশীল, তখন সংযুক্ত সূত্র। ব্যাস, অঙ্ক তোমাদের জন্য জল ভাত হয়ে গেল। এই তিনটে যে মাথায় রেখে দিলে অঙ্ক তার জন্য জল ভাত। এবং সেটা কি? সেটা হচ্ছে P1 V1 বাই T1 সমান হচ্ছে P2 V2 বাই T2। কোনো বইয়ে ওইভাবে তুমি পাবে না, ঠিক আছে? চলো তাহলে এটুকু, আজকে আর থিওরি পড়াচ্ছি না। আর দুটো ছোট্ট ছোট্ট টপিক বাকি আছে, নেক্সট দিন। আচ্ছা, ওই আর এর মান এখানে লিখে দিয়েছি, এখন জাস্ট মুখস্থ রাখো, কিভাবে এলো না এলো পরে বলবো, ওকে? এখানে জাস্ট লিখে দিয়েছি। আর হচ্ছে আর গ্যাসের ধর্ম বা প্রকৃতির উপর নির্ভর করে না, মানে কোন গ্যাস নিচ্ছ, নিচ্ছ, এই সর্বজনীন গ্যাস ধ্রুবক। পৃথিবীতে যতগুলো গ্যাস আছে সবার জন্য আর এর মান সেম। এমন না যে তুমি আলাদা আলাদা অক্সিজেন নিলে আর এর মান আলাদা, কার্বন ডাইঅক্সাইড নিলে না, সব যত গ্যাস আছে আর এর মান গ্যাসের প্রকৃতির উপর নির্ভর করে না, সব গ্যাসের ক্ষেত্রে এর মান সেম। তাই একে বলা হয় সার্বজনীন গ্যাস ধ্রুবক। সার্বজনীন মানে কি? সবার জন্য যেটা প্রযোজ্য, ঠিক আছে? এসআই পদ্ধতিতে আর এর মান হচ্ছে 8.31 জুল পার মোল পার কেলভিন, বা জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। জুল পার মোল পার কেলভিন মানেই তো, তাই না? জুল পার মোল পার কেলভিন মানে হচ্ছে জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, মানে কি জুল পার মোল ইন্টু কেলভিন, এটা ছিল। তাহলে এই দুটোকে উপরে নিয়ে গেলে কি মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। তাহলে এসআই পদ্ধতিতে এই মানটা আপাতত মনে রাখবে, আরো তোমাদেরকে মান জানতে হবে, সেগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে? এসআই পদ্ধতিতে জাস্ট মনে রাখো, এসআই পদ্ধতিতে মনে রাখো কত? 8.31 জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1, জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। এটা হলো এসআই পদ্ধতিতে আর এর মান। আর সিজিএস পদ্ধতিতে দেখো, সিজিএস পদ্ধতিতে মোল যা, এসআই পদ্ধতিতে মোল তা, কোনো চেঞ্জ হয় না। আবার তোমরা শিখেছো স্যার কেলভিনও যা, ডিগ্রি সেলসিয়াসও তাই না? কি বলেছিলাম? 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তন করা মানে 1 কেলভিন পরিবর্তন করা। এই জায়গাটা একটু মন দিয়ে ভালো করে বোঝো। আমরা দেখলাম যে এসআই পদ্ধতিতে আর এর ভ্যালু, এসআই এ আর এর ভ্যালু হচ্ছে 8.31 জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, ওকে? এবার তুমি কি বারবার মনে রাখবে? সিজিএস আবার আলাদা করে মুখস্থ করতে হবে না। দেখো সিজিএস পদ্ধতিতে আর কি হবে? আচ্ছা, ভ্যালু এখন ইগনোর করো, ভ্যালুটা না লিখে এককটা লেখার চেষ্টা করো। আচ্ছা দেখো, মোল এসআই পদ্ধতি সিজিএস পদ্ধতিতে সেম হয়, ঠিক আছে? পদার্থের পরিমাণ দুটোই মোল,
তার মানে এটা নিয়ে তো কোনো মাথা ব্যথা নেই, মোল টু দি পাওয়ার -1। আচ্ছা, উষ্ণতা এসআই পদ্ধতিতে কেলভিন, সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেলসিয়াস। বাট দ্য প্রবলেম ইজ স্যার, ডিগ্রি সেলসিয়াস আর কেলভিন দুটোর পরিবর্তন সেম। 1 ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তনও যা, 1 ডিগ্রি সেলসিয়াস পরিবর্তনও যা, 1 ডিগ্রি কেলভিনের পরিবর্তনও তা, তাই না? আরে সংযুক্ত সূত্রটা রেনো সূত্র, আমি তোমাকে বলেছি। এই মাথা মোটা, রেনো সূত্র আর কিছুই না। রেনো সূত্র ওটা, ওই যে কোনো গ্যাসের আয়তন যদি কনস্ট্যান্ট থাকে তাহলে গ্যাসের উষ্ণতা বাড়ালে চাপ বৃদ্ধি পাবে, ওটা তো বলে দিলাম না। ওটা হচ্ছে রেনো সূত্র। রেনো সূত্র আলাদাভাবে পড়তে হবে না, তোমাদের বইয়ে নেই রেনো সূত্র, লাগে না। রেনো সূত্র মানে হচ্ছে আয়তন যদি দেখো, প্রথমে চাপ চাপ কনস্ট্যান্ট ছিল, এই উষ্ণতা, তারপর প্রেসার কনস্ট্যান্ট, এবার আয়তন কনস্ট্যান্ট। আয়তন কনস্ট্যান্ট হলে গ্যাসের চাপ আর উষ্ণতার মধ্যে কিরকম রিলেশন দেখা যায়, সমানুপাতি, ঠিক আছে? ওটা হবে পি ভ্যারেজেস টি, এটা হচ্ছে রেনো সূত্র। এই যেমন ভি ভ্যারেজেস টি করলে না, ওটা হবে পি ভ্যারেজেস টি, মানে উষ্ণতা বাড়ালে গ্যাসের চাপ বাড়ে। ওটা তোমাদের নেই বলে করালাম না। তাহলে মোল টু দি পাওয়ার -1, আর এটা কি হবে, কেলভিনের জায়গায় তুমি এখানে কেলভিন টু দি পাওয়ার -1 রেখে দাও, কোনো যায় আসে না, বা ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1 তুমি করতে পারো। বোঝা গেছে? ডিগ্রি টু দি পাওয়ার -1 একই জিনিস, বোঝা গেছে? ওকে, তাহলে এতটুকু নিয়ে তো কোনো পরিবর্তন নেই, তাহলে এগুলো পরিবর্তনের জন্য আমাদেরকে কিছু চেঞ্জ করতে হলো না। তাহলে পড়ে থাকলো শুধু 8.31 জুল। এখন আমরা জুল থেকে কেলভিন এতে আসতে গেলে, আর্গে আসতে গেলে কত করতে হয় গো? 10⁻7 দিয়ে গুণ করতে হয় না? জুল থেকে আর্গে আসতে গেলে কি করতে হয়? জুল থেকে যদি আর্গে আসতে চাও তাহলে কি করতে হয় আমাদেরকে? তোমরা সবাই বলবে যে স্যার 10⁻7 দিয়ে গুণ করতে হয়। তার মানে এটার মান হচ্ছে আসলে 8.31 ইন্টু 10⁻7 আর্গ ইন্টু মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি টু দি পাওয়ার -1। এটা হচ্ছে সিজিএস পদ্ধতি, কিচ্ছু নতুন কিছু না, তুমি সব জানো। তুমি এসআই পদ্ধতিতে আর এর মান মনে রাখো যে 8.31 জুল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। ওকে, জুল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। সিজিএস পদ্ধতিতে এমনি জানো যে স্যার এগুলো তো সেম থাকে এসআই সিজিএস, তাহলে আমার এগুলো নিয়ে মাথা ব্যথা নেই, শুধু আমাকে জুলটাকে আর্গে আনতে হবে। তো জুলটাকে আর্গে আনতে গেলে আমরা জানি যে যা থাকে তাকে 10⁻7 দিয়ে গুণ করতে হয়। তাহলে স্যার এসআই পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে আর এর মান হলো 8.31 ইন্টু 10⁻7 আর্গ মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এটাই লিখেছি যে 8.31 ইন্টু 10⁻7 আর্গ মোল টু দি পাওয়ার -1 ডিগ্রি সেলসিয়াস টু দি পাওয়ার -1। আরে ওটা আমাদের লাগবে না, আবার লাগবে না আর কি আছে, বলেই তো দিলাম রে বাবা, পি ভ্যারেজেস টি, পি ভ্যারেজেস টি, ওটাই তো। বোঝা গেল? ওকে, চলো তাহলে আদর্শ গ্যাস কাদেরকে বলবো, এটা লাস্ট। আদর্শ গ্যাস কাদেরকে বলবো? যারা পিভি সমান এনআরটি মেনে চলে তারা আদর্শ গ্যাস। মানে কি বলেছিলাম, যারা চার্লস বয়েলের সূত্র মানে সংযুক্ত সূত্র মেনে চলে, তাহলে যারা পিভি সমান এনআরটি এই ফর্মুলা মেনে চলে তারা আদর্শ গ্যাস, যারা মেনে চলে না তারা বাস্তব গ্যাস। নেক্সট ক্লাসে আমরা শুধু এই দুটো পেজ পড়বো বাস্তব গ্যাসের, তাহলে আমাদের কমপ্লিট। নেক্সট ক্লাসে দুটো জিনিস পড়বো, তাহলে আমাদের কমপ্লিট। এখন আমরা ছোট্ট করে দুটো অঙ্ক করে পালাবো। ওকে, ছোট্ট করে দুটো অঙ্ক, যাতে করে তোমাদের এখন থেকে অঙ্কের প্রতি একটা গ্যাসের অঙ্ক একটু একটু করে আইডিয়া চলে আসে। ওর জন্য একটা দুটো অঙ্ক করে পালিয়ে যাবো, একদম দৌড়ে পালিয়ে যাবো, ভয় নেই। চলো, কি বলেছে? বলেছে যে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে 0°C থেকে 30°C উত্তপ্ত করা হলে, দেখো নির্দিষ্ট চাপ, চাপ নির্দিষ্ট মানে, চাপ নির্দিষ্ট মানে ব্যাস, আর অঙ্কে কি থাকলো? চাপ নির্দিষ্ট মানে স্যার চোখ বন্ধ করে আমাদেরকে ফর্মুলায় চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে হইবে। চোখ বন্ধ করে আমাদেরকে স্যার ফর্মুলায় চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে হবে, তাই তো? তার মানে স্যার আমাদেরকে এখানে সুন্দরভাবে চার্লসের সূত্র অ্যাপ্লাই করতে হবে। ব্যাস, এইটুকু যে বুঝে নিলে তার কাছে গ্যাসের অঙ্ক বাচ্চাদের থেকেও সহজ। একটা বাচ্চাকে যদি বোঝাও সেও পারবে। আচ্ছা, এবার দেখো বলেছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের নির্দিষ্ট চাপে 0°C থেকে 30° পর্যন্ত উত্তপ্ত করা হলো। তাহলে 0°C আর 30°C গ্যাসের আয়তনের অনুপাত কত তাই বলেছে। 0°C আর 30°C গ্যাসের আয়তনের অনুপাত কত তাই বলেছে। ব্যাস, কিছু নাই অঙ্কের মধ্যে। তার মানে স্যার প্রাথমিক টেম্পারেচার হচ্ছে T1, সেটা কত? 0°C, মানে হচ্ছে স্যার 273 কেলভিন। আমাকে সবসময় চার্লসের সূত্রে অ্যাপ্লাই করার সময় কেলভিনের টেম্পারেচারকে কনভার্ট করে নিতে হবে। পরের উষ্ণতা হচ্ছে T2, সেটা স্যার হচ্ছে 30°C, মানে স্যার 300 কেলভিন। কি করে 30°C, সেলসিয়াস থেকে কেলভিনে যেতে গেলে কি করতে হয়? 273 যোগ করতে হয়, আর কেলভিন থেকে সেলসিয়াসে আসলে 273 বিয়োগ করতে হয়। তাহলে 30 প্লাস 273, আমি তোমাদের জন্য ভেঙে ভেঙে করছি, 30 প্লাস 273 মানে স্যার 300 কেলভিন, এই 300 নাকি 303 কেলভিন। ওকে, বোঝা গেছে? এবার বলেছে এই দুটো উষ্ণতা আয়তনের অনুপাত, তার মানে কিছুই না, আমরা চার্লসের সূত্র অনুসারে জানি V1/,
T1 সমান হচ্ছে V2 বাই T2, V2 বাই T2। এবার আয়তনের অনুপাত চেয়েছে, তার মানে V1 বাই V2 চেয়েছে, তাহলে V2 কে দিকে আনো, তাহলে V1 বাই V2 ইকুয়াল টু হচ্ছে T1 বাই T2। তার মানে T1 এর ভ্যালু হচ্ছে আমরা এক্ষুনি দেখলাম 273, T2 এর ভ্যালু হচ্ছে 303। ক্যালকুলেট করলে ভাই 3003 লিখে দিলাম, 303 ক্যালকুলেট করলে 273 কে যদি কাটো তাহলে আসবে 91, আর 303 কে কাটলে আসবে 101। 11 দিয়ে কাটো, দেখো এই 11 দিয়ে বলছি, সরি 3 দিয়ে কাটো, 3 91 273 আর 3 101 এত, মানে 303। তাহলে আমাদের পড়ে থাকলো যে এই যে V1 বাই V2 এটার মান হলো 91 বাই 101। বোঝা গেছে? কারো ডাউট আছে? এটা অঙ্ক, যেহেতু আমাদেরকে অনুপাত চেয়েছে আমাদেরকে আর কিছু করতে হলো না, জাস্ট ডাইরেক্ট করে দিলাম। দেখো কিছুই নেই অঙ্কের মধ্যে, বাচ্চাদের অঙ্ক, 91 বা 101 এটা হলো অ্যান্সার। ওকে চলো দেখো তারপর আচ্ছা আমাকে এটা জাস্ট বলো যে এটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করবে, এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? এটা হোমওয়ার্ক নেক্সট ক্লাসে করে আসবে আগেই। এটা 0°C উষ্ণতা থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করে চাপ আয়তন দ্বিগুণ করলো তবে অন্তিম উষ্ণতা কত? এটা কি 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 কোন ফর্মুলা অ্যাপ্লাই করবো? চার্লস না বয়েল? চার্লস না বয়েল না সংযুক্ত, জাস্ট এইটুকু বলো। আচ্ছা হোমওয়ার্ক দিলাম না, এটা করাবো। আগে জাস্ট বলো চার্লস বয়েল না সংযুক্ত কোন সূত্রে অ্যাপ্লাই করবো, এটা আমার জাস্ট কোশ্চেন। বলেছে কোশ্চেনে তোমাকে 0°C উষ্ণতা থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে চাপ আয়তন দ্বিগুণ হয় তবে অন্তিম উষ্ণতা কত? এখানে কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, জাস্ট এইটুকু বলো। এটা হচ্ছে তোমাদের টাস্ক। আমি অঙ্ক করে দিব, ছেড়ে দেবো। এটাই লাস্ট, আমি অঙ্ক করাবো দেন ছেড়ে দেবো ক্লাস। এই অঙ্কটাই লাস্ট অঙ্ক, জাস্ট আমাকে বলো এই অঙ্কটা পড়ে ভালো করে বুঝে যেখানে আমি কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, চার্লসের সূত্র, বয়েলের সূত্র না সংযুক্ত সূত্র। একটা গ্যাস ছিল যেটা 0°C উষ্ণতা, ওর কিছু আয়তন ছিল, চাপ ছিল। উষ্ণতা থেকে কোনো গ্যাসকে উত্তপ্ত করলে মানে টেম্পারেচার ইনক্রিজ করলে তাহলে ওর চাপও দ্বিগুণ হলো, আয়তনও দ্বিগুণ হলো। তাহলে কোন সূত্র অ্যাপ্লাই দিয়ে চেয়েছে উষ্ণতা কত হবে, কোন সূত্র অ্যাপ্লাই করব? সংযুক্ত সূত্র। ভেরি গুড, কারণ এখানে কোশ্চেনের মধ্যে দেখো টেম্পারেচার উত্তপ্ত করছে মানে টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, চাপ দ্বিগুণ হচ্ছে, আয়তন দ্বিগুণ হচ্ছে, মানে চাপও চেঞ্জ হচ্ছে, আয়তন চেঞ্জ হচ্ছে, তিনটেই চেঞ্জ। এবার উষ্ণতা চেয়েছে, তাহলে আগের উষ্ণতা 0 ছিল, পরে চেয়েছে মানে নিশ্চয়ই উষ্ণতা চেঞ্জ হয়েছে, তার মানে সংযুক্ত সূত্র। দেখছো, এটা হচ্ছে আমি যেভাবে বলছি এইভাবে অঙ্ক করে। আমি জানি না এইভাবে তোমাদেরকে কেউ করায় বা শেখায় কিনা, আমি প্রত্যেকটা স্টুডেন্টকে এইভাবেই গ্যাসের অঙ্ক করতে বলি, আর প্রত্যেকে প্রায় 90%, 99% অঙ্ক পারে। ঠিক আছে চলো তাহলে দেখো, প্রথম প্রাথমিক উষ্ণতা কত? T1, সেটা কত? 0°C। আর আমি 0 লিখবো না, 0°C মানে স্যার 273 কেলভিন। অন্তিম টেম্পারেচার কত স্যার, ওটাই কোশ্চেনে চেয়েছে, জানি না। আচ্ছা তারপর প্রাথমিক চাপ কত স্যার, আমি ধরে নিলাম পি, প্রাথমিক চাপ ধরে নিলাম পি, কিছু বলেনি মানে পি ধরে নিলাম। অন্তিম চাপ কত স্যার, প্রাথমিক চাপের দ্বিগুণ, তার মানে স্যার 2p। যদি আমি প্রাথমিক চাপ পি ধরি, দেখো চাপ আয়তন দ্বিগুণ হবে, তাহলে অন্তিম চাপ কত হয়ে যাবে, দ্বিগুণ। স্যার প্রাথমিক আয়তন কত, কিছু বলেনি মানে ভি ধরে নিলাম, তাহলে অন্তিম আয়তন স্যার V2 সেটা কত হবে স্যার, এটা হয়ে যাবে 2v। এতটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে? এতটুকু বুঝতে এই যে ভ্যালুগুলো নিলাম, দেখো কিছুই না। টেম্পারেচার তোমাকে প্রাথমিক বলে দিয়েছে 0°C মানে 273 কেলভিন। অন্তিম উষ্ণতা চেয়েছে, তার মানে ওটা জানি না। আচ্ছা প্রাথমিক চাপ আর আয়তন বলেনি, কিন্তু তোমাকে বলেছে পরে উষ্ণতা বাড়ালে চাপ আয়তন দ্বিগুণ হবে। তাহলে দুটোই যখন দ্বিগুণ হবে তখন উষ্ণতা কত বাড়াতে হবে, এটা হচ্ছে কোশ্চেন একটা গ্যাসের। তাহলে প্রাথমিক আয়তন যদি ভি হয় তাহলে অন্তিম আয়তন নিশ্চয়ই 2v হয়েছে। প্রাথমিক আয়তন চাপ পি, তাহলে অন্তিম চাপ 2p হয়েছে। ওকে, বোঝা গেছে না বোঝা যায়নি? তাহলে এবার আমরা সংযুক্ত সূত্র অ্যাপ্লাই যদি করি তাহলে কি পাবো স্যার, সংযুক্ত সূত্র অ্যাপ্লাই করলে আমরা পাবো পিওন ভিওন, দেখো পিওন ভিওন বাই টিওন সমান হচ্ছে স্যার পিটু ভিটু বাই টিটু। স্যার পিওন ভিওন বাই টিওন সমান হচ্ছে পিটু ভিটু বাই টিটু, যদি অ্যাপ্লাই করে দিই কি যে স্যার সংযুক্ত সূত্র কি, পিওন ভিওন বাই টিওন সমান হচ্ছে পিটু ভিটু বাই টিটু। আমাদের গ্রামে একটা আমার বন্ধুর নাম ছিল তিতু, ঠিক আছে, আমাদের সাথে পড়তো তিতু। ওকে চলো তাহলে দেখো পি1 এর ভ্যালু কত পি, ভি1 এর ভ্যালু কত ভি, টি1 এর ভ্যালু কত 273, পি2 এর ভ্যালু কত স্যার 2p, ভি2 এর ভ্যালু কত স্যার 2v, টি2 এর ভ্যালু কত স্যার জানি না, বের করতে বলেছে। ওটা জানলে স্যার অঙ্ক কেন করতাম? ভালো কথা, খুব ভালো কথা, ভেরি গুড। তাহলে এইদিকে পি, এইদিকের পি কেটে গেল, এইদিকের ভি, এইদিকের ভি কেটে গেল। এগুলো জানো তো, ইকুয়েশনের বাম দিকে ডান দিকে সমান কিছু থাকলে উপরে যদি থাকে কাটতে পারতে, এমন না যে নিচে ভি আছে উপরে ভি আছে কেটে দিবে, না 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 বাবা, এই ভুল করা যাবে না। উপরে উপরে যদি দুটো থাকে, নিচে নিচেই যদি দুটো থাকে, তাহলে তুমি ইজিলি কাটিতে পারিবে। ওকে, তাহলে পড়ে থাকলো স্যার, এইদিকে পড়ে থাকলো 1/273 সমান হচ্ছে স্যার 2 × 2 মানে 4/T2। তার মানে স্যার T2 ইকুয়াল টু হচ্ছে 4 × 273, তার মানে স্যার
ক্যালকুলেট করলে আসছে 4×2 = 800, 4×4 = 28, 4×4 800, 4×8 = 28, তার মানে 1080 থাকলো, 3×4 = 12, তার মানে 1092 কেলভিন। তাহলে এটা হলো স্যার T2 এর মান। এবার যদি তোমাকে সেলসিয়াসের মানটা জিজ্ঞেস করে, এখান থেকে 273 বাদ দিয়ে দেবা। আর যদি সেলসিয়াসে জিজ্ঞেস না করে, তাহলে এটা অ্যান্সার। কেলভিনে যদি চাই, কিছু বলেনি, অপশানে দেখছো কেলভিনে দেওয়া আছে, তাহলে এখানেই থেকে গেল, অঙ্ক হয়ে গেল। এবার যদি অপশানে দেখো সেলসিয়াসে অ্যান্সার আছে, কেলভিনে নাই, তখন কি করবে? তখন 1092 থেকে 273 বাদ দেবে। তাহলে পড়ে থাকলো কত? তাহলে পড়ে থাকলো 819 ডিগ্রি সেলসিয়াস। সেলসিয়াস থেকে কেলভিনে আসতে গেলে 273 যোগ করতে হয়, কেলভিন স্কেল থেকে সেলসিয়াস স্কেলে আসতে গেলে 273 বিয়োগ করতে হয়। ওকে, সেই এই গুণগুলো তোমরা কি করে করো? এই টাইপের গুণগুলো কি করে করো? মুখে মুখে করো না বসে বসে গুণ এইভাবে লিখো, এইভাবে করো নাকি? 273 × 4, 3×4 = 12, 12 2 হাতে থেকে 1, 4×7 = 28, 2 0 স্যার, 4 × 8 আর 2 10, মানে স্যার সরি 9, 3×4 = 12, 2 4×7 = 28, হ্যাঁ 9,092, এইভাবে করো নাকি? আরে পাগল, গুণ করা ভেঙে ভেঙে করবে। দেখো এর মধ্যে কি আছে, 200 আছে, 70 আছে, 3 আছে, তাই না? কি কি আছে? 200 আছে, 70 আছে, 3 আছে, সবসময় 0 0-তে আনার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে মানে 0 যেন থাকে। দেখো 273 আমি কি করলাম, 200 + 73, এই সরি 200 + 70 + 3, তাহলে কত সহজ হয়ে গেল। তাহলে 200-র সাথে 4 গুণ করলে 800 আসে, তাহলে প্রথম 800 মনে মনে ক্যালকুলেট করছি, তারপর সে 70 আছে, 8-এর সাথে 4 গুণ করলে 28, একটা 0 আছে, তাহলে স্যার 280, আর 3-এর সাথে 4 গুণ করলে 12, ব্যাস হয়ে গেল। তাহলে 800, 200, 280, 1000 কত, 1080, তার সাথে 12, 1092, মুখে মুখে হয়ে গেল। ওকে, এভাবে সব সময় এটা বলে না, পার্সেন্টেজের অঙ্ক করার সময় সব কিছু এগুলো কি করবে, সবসময় ভেঙে ভেঙে করবে, ঠিক আছে? 0 0 0 আনার চেষ্টা করবে। ওকে, চলো তাহলে আজকে এতটাই থাক। আশা করি সবাই বুঝেছো, সবার ভালো লাগছে। লিখে করি, লিখে করলে তো হবে না, প্র্যাকটিস করতে হবে। তাড়াতাড়ি শর্টকাট ক্যালকুলেশন করা, তাড়াতাড়ি ক্যালকুলেশন করা শিখতে হবে তো। আমি তো শিখিয়ে দিলাম, এইভাবে ভেঙে করবে, যে কোনো গুণ তোমাকে এইভাবে পারবে। এইভাবে কোনো স্যার শেখায়নি। তোমাদের কমেন্ট গুলো কি কোনোদিন থামবে না? এটা যে মন খুলে পড়বো, এত সুনাম করছো, সেটাও পাচ্ছি না। ধুর। একটাও কমেন্ট দেখতে পাচ্ছি না, এত লিখছো একসাথে সব। আচ্ছা, কমেন্ট গুলো কি থামানো যায় না? আমি পার্টিকুলার যে কমেন্টটাকে থামাতে চাইবো। এভাবে কোনো স্যার শেখায়নি, আপনার বোঝানোটা দারুণ সত্যি স্যার। আহ, আপনার মতো একজন স্যার পেয়ে ধন্য। থ্যাংক ইউ সুস্মিতা। আচ্ছা, তৃপ্তি বলছে ওর নিজের উপর ভরসা পাই না, তাই মুখে হলো লিখে করি। আচ্ছা, সমস্যা নেই, লিখে করতে পারো। থ্যাংক ইউ সো মাচ স্যার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। এটা আমাদের স্কুলের স্যার বুঝিয়ে দিতেন বলেছিলেন। আচ্ছা, ওকে, গুড নাইট, থ্যাংক ইউ, দারুণ লাগলো স্যার, ক্লাস সব বুঝলাম। ওয়েলকাম পলমি স্যার। কনজৈগ আয়োজন হলেও নন পোলার অ্যান্সার কি? বুঝলাম না, আমাকে একটু এতে পাঠিয়ে দিও কোশ্চেনটা।
ফতেমা খাতুন কি বলছো? আপনার সুনাম করলে রাত পেরিয়ে যাবে স্যার, তাই আর সুনাম করি না। আচ্ছা আচ্ছা, ভালো প্ল্যান। এইভাবে স্কুলে পড়লে আহ, চলো তাহলে, গুড নাইট সবাইকে, টাটা। ভালোভাবে পড়ো, ভালো থাকো, হ্যাপি থাকো। ক্লাসের পর ইন্ডিয়াম আর জার্মেনিয়াম, আইএন আর জিআর, ইন্ডিয়াম আর জার্মানি। ইন্ডিয়াম আর জার্মানি, তুমি যা লিখেছো সেই হিসাবে বললাম। আর নাহলে আমাকে পাঠিয়ে দিবে, আমার তো অনেক সোশ্যাল মিডিয়া ইয়ে আছে, যে কোনো জায়গায় পাঠিয়ে দিবে, আমি অ্যান্সার দিয়ে দেবো, চাপ নেই। ওকে, তাহলে লেফট করলাম, ভালো থাকো সবাই, গুড নাইট। तुम्हें पता तो होगा